হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকের ক্লাসে তোমাদের আবার একবার স্বাগত জানাই। ইতিমধ্যে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজ থেকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পোর্শনটা ধরছি। এটা 4টে বা 5টা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা হিস্ট্রিটা শুরু করব। যারা যারা ক্লাস করছো তারা আশা করি প্রত্যেকেই মন দিয়ে ক্লাস করছো এবং ক্লাসগুলো প্রত্যেকেরই ভালো লাগছে। আশা করি ওই ক্লাসগুলো যারা দেখেছো, কমপ্লিট করেছো ভিডিওগুলো, আশা করি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তাদের আর কোনো অসুবিধা থাকার কথা নয়। তবুও এরপরে যদি কারোর অসুবিধে থাকে তোমাদের মনে হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, কেমন? তো চলো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সেই জায়গাটা আমরা দেখব, কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের উপরে পরীক্ষা হচ্ছে। ওকে, তাহলে সর্বোপরি আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। যদিও বা ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত এই পশ্চিমবঙ্গ রাজ্য, তাও এটাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ। এর পেছনে খানিকটা ঐতিহাসিক প্রেক্ষাপট বা কারণ রয়েছে। কি সেটা না, যখন 1905 সাল লর্ড কার্জন ভারতবর্ষের ভাইসরয়, তখন এই বাংলাতে অবিভক্ত বাংলা, যেটা বর্তমানে বাংলাদেশ বা এর আগে পূর্ব পাকিস্তান ছিল, বর্তমানে বাংলাদেশ, এই বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এই দুটো মিলে কিন্তু বাংলা ছিল। বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটে কিন্তু একসঙ্গে আগে ছিল। তো বর্তমানে এই তিনটে অংশ একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে আমাদের ভারতবর্ষে থেকে গেছে। বাকি যে পার্টটা সেটা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ হিসেবে আলাদা হয়ে গেছে। এই জন্য তখন যে ভাগটা হয়েছে সেটা বাংলাদেশটা পূর্ব দিকে, আর আমাদের যে বাংলা সেটা পশ্চিম দিকে অন্তর্গত। যে রেখাটা টানা হয়েছে, অর্থাৎ পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ যখন ভাগ করা হয়েছে, সেই অনুপাতে ওই রেখার পূর্ব দিকের অংশটা বাংলাদেশ বা পূর্ববঙ্গ, আর পশ্চিম দিকের অংশটা পশ্চিমবঙ্গ হয়ে গেছে। সেই থেকে নামটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই গেছে। তাই ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত হয়েও নাম কি নিয়েছে? পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ নামকরণ। এরপর বাকিটা আমরা জানবো, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড কিছু ইনফরমেশন, কোথা থেকে তৈরি হয়েছে এই যাবতীয় কিছু। এটা তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের ম্যাপ, আর এটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই অংশটা এখানে তোমরা জুম করে দেখতে পাচ্ছ। এই হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত একটি অঙ্গরাজ্য, যার নাম পশ্চিমবঙ্গ। ইনফরমেশনগুলো আমরা একটু একটু করে জেনে নিই। সেটা হচ্ছে কি, এই যে ভূমিকা বলতে যে অংশটা শুধুমাত্র জানার জন্য দিয়েছি, এখান থেকে প্রশ্ন বিশেষ আসে না। কি, পৌরাণিক চরিত্র চন্দ্র রাজবংশের রাজার নাম অনুসারে বঙ্গ শব্দটির উৎপত্তি বলে অনেকে মনে করে, সেখান থেকে বাংলা। আবার অনেকের মতে গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের নাম ছিল বঙ্গ। গঙ্গা নদীর যে বদ্বীপ অঞ্চল, বেসিক্যালি পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত? গঙ্গা নদীর অববাহিকা বা মোহনা অঞ্চলে অবস্থিত, সেই জন্য এর নাম হচ্ছে বঙ্গ অনেকে বলেছে, এবং সেখান থেকে বঙ্গ নামের উৎপত্তি হয়েছে এরকমটা মনে করা হয়। 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধে ভারত ব্রিটিশ শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করেছিল, যার প্রাণকেন্দ্র ছিল কলকাতা। আমরা জানি 1757-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে প্রথম একটা কনফ্লিক্ট হয়েছিল বাংলার রাজা বা বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে। তো এই যে কনফ্লিক্ট হয়েছিল, যেটাকে আমরা ব্যাটেল অফ পলাশি বলছি বা পলাশির যুদ্ধ বলছি, সেই সময় যদি আমরা দেখি, ব্রিটিশরা তারা কলকাতাতেই বেশি থাকতো বা কলকাতা ওরিয়েন্টেড, কলকাতা কেন্দ্রিক তারা বসবাস স্থাপন করেছিল। কারণ আমরা জানি যে তারা দুর্গ বানানোর চেষ্টা করেছিল, সিরাজউদ্দৌলা সেখানে বাধা দিয়েছিল, কিন্তু তারা তা মানেনি। পরবর্তীকালে তাই সিরাজউদ্দৌলা তাদেরকে অ্যাটাক করেছিল। আলীনগরের সন্ধি হয়। পরবর্তীকালে কি করে, রবার্ট ক্লাইভ থেকে শুরু করে আমাদের ওয়াটসন, তারা এসে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে একটা চক্রান্ত করে, যেখানে সেই চক্রান্তে মীর জাফর, ঘসেডি বেগম এরা সবাই যুক্ত থাকে। ফলে কি হয়, সিরাজউদ্দৌলার হার হয়, সিরাজউদ্দৌলাকে সেখানে হত্যা করা হয়। মীর জাফরের ছেলে মিরন, তার নির্দেশে তাকে হত্যা করা হয়। এটা হচ্ছে ব্যাটল অফ পলাশি। তো সেই যে সময়কালটা, সেখানে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা তারা বেসিক্যালি এই কলকাতাতেই কিন্তু থাকতো। কলকাতা তখনকার প্রাণকেন্দ্র ছিল। 1947 সালে দেশভাগের সময় এই বঙ্গভূমি ভাগ হয়েছিল।
অবিভক্ত বঙ্গভূমির পূর্ব ভাগ নিয়ে গঠিত হয়েছিল পূর্ব পাকিস্তান। তখন কিন্তু বাংলা ভাগ হয়নি। যখন 1947-এ তার আগে যখন দেশ ভাগ হচ্ছে অর্থাৎ পাকিস্তান তৈরি হচ্ছে, তখন মুসলিম অধ্যুষিত যে প্রদেশগুলো তারা কি করছে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছে। তো এই যে বাংলার পূর্ব ভাগ যেটাকে আমরা বলছি পূর্ববঙ্গ যেটাকে বলতাম, সেখানে মুসলিম আধিপত্যটা বেশি, তার কারণে তারা চেয়েছিল পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে। কিন্তু তোমরা যদি দেখো পাকিস্তান, বর্তমানে যে পাকিস্তানের অবস্থান ভারতবর্ষের পশ্চিম দিকে, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এই অঞ্চল বর্ডার লাইন। আবার এদিকে একেবারে ভারতবর্ষের পূর্ব প্রান্তে তোমরা যদি চলে আসো, সেখানে দেখতে পাবে যে বাংলাদেশ, এখানটাও মুসলিম অধ্যুষিত এলাকা। এরা প্রত্যেকেই অর্থাৎ পূর্ববঙ্গ আর পাকিস্তান এই দুটো জোন তারা একত্রে পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা যখন দেখব, আর এটা তো বানানো অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যালি সম্ভব নয়, কারণ একটা দেশ এখানে বা একটা দেশের খানিকটা অংশ পূর্ব দিকে একেবারে প্রায় ধরো 250 কিলোমিটার দূরে, 2500 কিলোমিটার দূরে, আর একটা পার্ট মানে দুটো একেবারে মেরুর এ প্রান্তে ও প্রান্তে, এরকম দুটো জোনে ভাগ হয়ে গেছে। তাহলে প্রশাসনিক ব্যবস্থা চালানো খুবই মুশকিল। তো পরবর্তীকালে আমরা যদি দেখি ইন্দিরা গান্ধীর সহায়তায় 1971-এ পূর্ববঙ্গ পাকিস্তান থেকে আলাদা হয়ে বর্তমানে গণপ্রজাতন্ত্রই বাংলাদেশ সরকারে পরিণত হয়েছে। বাংলাদেশ আলাদা করে একটা দেশ হিসেবে বা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাই না? এইটা তো আমরা জানি। তো সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান, বর্তমানে স্বাধীন রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর পশ্চিম ভাগ নিয়ে গঠিত হয়েছে কি পশ্চিমবঙ্গ রাজ্য। কেমন? তাহলে এগুলো মোটামুটি তোমাদের জানা আছে। হিস্ট্রিতেও তোমরা এই পোর্শনটা পাবে। বঙ্গভঙ্গ বা আমাদের যে বাংলা বিভাজন 1905-এ হয়েছিল, তার বিরুদ্ধাচরণ করে বা তার প্রতিবাদে আমরা জানি রবি ঠাকুর সেখানে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন, যাতে করে হিন্দু মুসলিমদের মধ্যে যে বিভাজন করা হয়েছিল, বেসিক্যালি লর্ড কার্জন জানিয়েছিল যে এত বড় একটা এলাকাতে প্রশাসনিক কার্য চালানো খানিকটা মুশকিল হচ্ছে, তাই আমরা দুটো জায়গা ভাগ করে দিতে চাইছি। কিন্তু তাদের আসল যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আমাদের বাংলার মানুষ, বুদ্ধিজীবী, পাণ্ডিত্য অগাধ ছিল, পণ্ডিত মানুষ সব, তারা বুঝতে পেরেছিলেন যে না, এটা একটা চাল মাত্র, হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর একটা চাল। তার জন্যই তার প্রতিবাদ করা হয়েছিল। আমরা পরে যদি দেখি 1911-এ এসে সেই বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। ওকে, এগুলো তোমরা ইতিহাসে পড়বে। তাহলে পশ্চিমবঙ্গ গঠন হলো। এইবার পশ্চিমবঙ্গ যখন গঠন হচ্ছে, তাহলে আমরা সেই রাজ্যের অধিবাসী হিসেবে পরবর্তীকালে রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করবে যখন ভারতবর্ষ স্বাধীন হবে, ভারতবর্ষে যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ 1951 থেকে আমরা জানি রিপাবলিক অফ ইন্ডিয়া হবে 1950 থেকে। তো সেখান থেকে আমরা দেখব ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের অবস্থান রয়েছে। তো সেই হিসেবে কোথায়, ভারতের কোন জায়গায় অবস্থান করছে, নিরক্ষরেখার সাপেক্ষে কোন জায়গায় অবস্থান করছে, বা দ্রাঘিমা রেখা, নিরক্ষরেখা বা অক্ষরেখার সাপেক্ষে ভারতের অবস্থান কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা সেই রাজ্যের বাসিন্দা। তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত, এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়, সবাই বুঝতে পেরেছ। পূর্ব দিকে থাকা সত্ত্বেও কিন্তু এর নাম পশ্চিমবঙ্গ। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। ভারতবর্ষকে তোমরা যদি একটু ম্যাপটা দেখো ভালো করে, জিওগ্রাফিক্যাল লোকেশনগুলো যদি একটু তোমরা ভালো করে দেখো, দেখতে পাবে ভারতবর্ষের ওয়ান অ্যান্ড অনলি স্টেট যেটা পশ্চিমবঙ্গ, যেখানে একদিকে যেমন হিমালয় পাহাড় রয়েছে আর একদিকে সমুদ্রও রয়েছে। অর্থাৎ একটি মাত্র রাজ্য যেটা হচ্ছে একদিকে সমুদ্র টাচ করে রয়েছে আর একদিকে পাহাড় টাচ করে রয়েছে, পর্বতমালা টাচ করে রয়েছে, হিমালয় থেকে শুরু করে একদম সমুদ্র পর্যন্ত। এটা কিন্তু পশ্চিমবঙ্গের বিস্তার। তাই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি যদি আমরা দেখি, সেখানে পার্বত্য অঞ্চলও পাবো, সমভূমি অঞ্চলও পাবো, তার সঙ্গে উপদ্বীপ বা দ্বীপীয় অঞ্চলও পাবো, দ্বীপযুক্ত অঞ্চল, কোস্টাল এরিয়া পাবো। বোঝা গেল? সেই জন্য পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল ইকোনমিক কন্ডিশন হয়তো এখন খানিকটা খারাপ, কিন্তু ইকোনমিক কন্ডিশন অনেক বেটার হওয়া উচিত ছিল। কারণ এখানে সব ধরনের রসদ পাওয়া যায়, সব ধরনের মাটি, জলবায়ুর তারতম্য দেখা যায়, সমভূমি রয়েছে, গঙ্গা নদীর পলিমাটি রয়েছে, মাটি উর্বর, চাষাবাদও ভালো হওয়ার কথা। তারপরে তো পার্বত্য ভূমিতে চা চাষ হচ্ছেই, জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তো যথেষ্ট উন্নত এই জায়গাগুলো। আমরা দার্জিলিংয়ের কথা যদি ভাবি, জলপাইগুড়ি, কালিম্পং এই জায়গাগুলো রয়েছে। যদিও বা অর্থনীতিতে খানিকটা পিছিয়ে,
তবুও যথেষ্ট ভালো একটা জায়গা ডিল করে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাহলে অবস্থান কি, এই রাজ্যের দক্ষিণ থেকে অর্থাৎ যেটা হচ্ছে বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চল, দক্ষিণে কত ডিগ্রি রয়েছে? 21 ডিগ্রি 30 মিনিট। কি রয়েছে? 21 ডিগ্রি 30 মিনিট। এরই জাস্ট খানিকটা ওপরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটাকে আমরা বলছি ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা, এর জাস্ট ওপরে রয়েছে, খানিকটা ওপর দিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে গেছে। 21 ডিগ্রি 30 মিনিট উত্তর কেন তোমরা বুঝতে পেরেছো যারা ফার্স্ট ক্লাস করেছো। লোকেশন অফ ইন্ডিয়া পড়ানোর সময় আমি ভালো করে বলেছি, নিরক্ষরেখার ওপরে মানেই উত্তর। সেটা তোমার ভারতবর্ষের সাপেক্ষে না, পশ্চিমবঙ্গের সাপেক্ষে না, চীনের সাপেক্ষে, সেগুলো আমরা দেখব না। আমরা দেখব উইথ রেসপেক্ট টু ইকুয়েটর, দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু 0 ডিগ্রি ল্যাটিটিউড। তো সেই জায়গাটা আমরা যদি দেখি, দ্যাট ইজ 21 ডিগ্রি 30 মিনিট উত্তর থেকে উত্তরে চলে যাচ্ছি, মানে পশ্চিমবঙ্গের উত্তরে। সেটা কত? 27 ডিগ্রি 30 মিনিট। তাহলে বিস্তার কতটা? 6 ডিগ্রি বিস্তার রয়েছে। উত্তর দক্ষিণে 6 ডিগ্রি বিস্তার রয়েছে। এইবার যদি পশ্চিমের কথা ভাবি, তাহলে পশ্চিম হোক আর পূর্ব হোক, সেটা দ্রাঘিমা রেখার সাপেক্ষে বা মূল মধ্য রেখার সাপেক্ষে কি? পূর্ব। তাহলে তার পুরোটাই হবে পূর্ব। 85 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 45 মিনিট পর্যন্ত, অর্থাৎ 4 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য রয়েছে, 4 ডিগ্রি 15 মিনিট। আমরা জানি কি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট। তাহলে 4 4 16 মিনিটের পার্থক্য আছে, তেমন কিছু নয়। আবার বলছি, একবার ভালো করে দেখে নাও ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিক্যাল লোকেশন উইথ রেসপেক্ট টু ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, যেটা হচ্ছে দক্ষিণে 21 ডিগ্রি 30 মিনিট থেকে উপরে যদি চলে যাই 27 ডিগ্রি 30 মিনিট পর্যন্ত। আবার পশ্চিমে 85 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 45 মিনিট পর্যন্ত আমাদের যে পশ্চিমবঙ্গের বিস্তার, সেটা হচ্ছে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড অনুসারে। বোঝা গেল বিষয়টা? ছবিটা দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এটা হচ্ছে ইন্ডিয়া, তার পূর্ব দিকে পশ্চিমবঙ্গ অবস্থিত। আমরা জানি কি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটাকে আমরা ট্রপিক অফ ক্যান্সার বলছি বা কর্কটক্রান্তি রেখা বলছি, সেটা গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরামের উপর দিয়ে গেছে। তাহলে সেই হিসেবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে তো গেছে। তাহলে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গার উপর দিয়ে বা কোন কোন জেলার উপর দিয়ে গেছে, সেটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। যেহেতু আমরা পশ্চিমবঙ্গেই বসবাস করি, তাই আমাদের কিন্তু এই জায়গাটা মনে রাখতে হবে। সেটা হতে পারে পশ্চিম থেকে পূর্ব দিকে, পূর্ব থেকে পশ্চিমে, এইরকম কিন্তু কোশ্চেন একটু যদি কঠিন করে দেয়, সেই জায়গাগুলো কিন্তু দিতে পারে যে পশ্চিম থেকে পূর্ব দিকে সাজাও। আমাদের কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে বিস্তৃত হয়েছে, কোন কোন জেলার উপর দিয়ে গেছে, পশ্চিম থেকে পূর্বে সাজাও কিংবা পূর্ব থেকে পশ্চিমে সাজাও, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। অতএব সবাই একটু এই জায়গাটা খেয়াল করবে। নেক্সট দেখো, এই যে কর্কটক্রান্তি রেখা, আমি তোমাদেরকে বলেই দিচ্ছি যে কোন কোন জায়গা থেকে গেছে। পশ্চিমবঙ্গের প্রায় মধ্যভাগ দিয়ে গেছে, প্রায় মধ্যভাগ দিয়ে। নদিয়া যদি আমরা পূর্ব দিক থেকে ভাবি, তারপরে কি পাবো? পূর্ব বর্ধমান, তারপরে পশ্চিম বর্ধমান, তারপরে বাঁকুড়া পাবো, তারপরে পুরুলিয়া পাবো। দেখো আরো কিছু জায়গার নাম এখানে লেখা আছে। কেন জানো? পরীক্ষাতে নাম দিয়ে দিয়ে এসেছে যে নদিয়া জেলার প্রমুখ কোন শহরের উপর দিয়ে গেছে। কৃষ্ণনগর, ধুবুলিয়া, এই দুটো জায়গার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে নদিয়া যদি হয়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী আর গুসকরা বলে একটা জায়গা, সেটার উপর দিয়ে গেছে কে? আমাদের কর্কটক্রান্তি রেখা। আউস গ্রামও রয়েছে পূর্ব বর্ধমানের অংশ হিসাবে। পশ্চিম বর্ধমান যেটা দুর্গাপুর রয়েছে, বাঁকুড়া আছে বড়জোড়া আর গঙ্গাজল ঘাটি, এর উপর দিয়ে গেছে কি? আমাদের কর্কটক্রান্তি রেখা। পুরুলিয়া জেলার আদ্রা জংশন তোমরা জানো, সেই আদ্রা আর জয়পুর এইটার উপর দিয়ে কোথায় গেছে? কি গেছে? আমাদের কর্কটক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই হচ্ছে টোটাল বিস্তার। ভালো করে মনে রাখার চেষ্টা করবে, ম্যাপ দেখে মনে রাখার চেষ্টা করবে, তাহলে অসুবিধা হবে না। এরপর আসবো আমরা পশ্চিমবঙ্গের সীমানা কি রয়েছে। পশ্চিমবঙ্গ নিশ্চয়ই অন্যান্য অঙ্গরাজ্যের সঙ্গে একটা বর্ডার লাইন থাকবে। তার সঙ্গে সঙ্গে একটু আগেই তোমাদেরকে বললাম যে বাংলাটা যখন ভাগ হয়েছে, একটা পূর্ববঙ্গ একটা পশ্চিমবঙ্গ হয়েছে। বর্তমানে ওই পূর্ববঙ্গ যে এলাকাটা আমাদের কাছে এখন আন্তর্জাতিক হয়ে গেছে, কারণ ওটা একটা আলাদা রাষ্ট্র তৈরি হয়েছে। ওটা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র তৈরি হয়েছে। তাহলে সেই হিসেবে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব? বাংলাদেশে যাচ্ছি বা আমাদের পশ্চিমবঙ্গ থেকে যদি বাংলাদেশে পা রাখি, তাহলে আমরা কি বলবো? ইন্টারন্যাশনাল বর্ডারে পা রাখলাম, হ্যাঁ কিনা? যেহেতু দেশ আলাদা রাষ্ট্র, তাই আমরা ইন্টারন্যাশনাল বলছি।
বোঝা গেল বিষয়টা কি? তাহলে আমাদেরকে কিন্তু এই সীমাটা দেখতে হবে যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, সেটা উত্তর দিকে কোন কোন রাজ্য বা দেশ রয়েছে, বা আর কোনো আন্তর্জাতিক দেশ রয়েছে কিনা, দক্ষিণ দিকে দেখতে হবে কি আছে, পূর্ব দিকে পশ্চিম দিকে, এই সীমানাটা আমাদেরকে দেখে নিতে হবে, অর্থাৎ কতটা পশ্চিমবঙ্গ রয়েছে। পশ্চিমবঙ্গ উত্তর দক্ষিণে প্রায় 623 কিলোমিটার। উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ যদি আমরা দার্জিলিং থেকে দেখি বা কালিম্পং থেকে দেখি, সেখান থেকে শুরু করে আমাদের পূর্ব মেদিনীপুরের শেষ ভাগ, বা তোমরা পশ্চিম মেদিনীপুরের শেষ ভাগ ঝাড়গ্রাম ধরে নিতে পারো। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা কতটা বিস্তৃত? প্রায় 623 কিলোমিটার বিস্তৃত। 623 কিলোমিটার বিস্তৃত, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে যদি আমরা পর্বতে পাহাড়ে বেড়াতে যাই, নর্থ বেঙ্গল বেড়াতে যাই, দার্জিলিং বা কিংবা কালিম্পং বেড়াতে যাই, আমাদেরকে 623 কিলোমিটার ট্রাভেল করতে হবে, সেটা বাসেই হোক আর ট্রেনেই হোক। পূর্ব পশ্চিমে 320 কিলোমিটার। দেখো এই ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, উত্তর থেকে দক্ষিণ যে বিস্তার, পূর্ব পশ্চিমে কিন্তু ততটা বিস্তার নয়, পূর্ব পশ্চিমের বিস্তারটা কম। দেখো প্রায় অর্ধেক হয়ে গেছে, 623 কিলোমিটার, এটা 320 কিলোমিটার, প্রায় অর্ধেক। এই রাজ্যের যে সংকীর্ণতম অঞ্চল, যেটা উত্তর দিনাজপুরের চোপড়া বলছি আমরা, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটাকে খেয়াল করো, সেখানে দেখবে যে দার্জিলিং থেকে উত্তর দিনাজপুর যে সংযোগটা, দুটো জেলার যে সংযোগ পয়েন্ট, কানেক্টিং জোন যেটা, সেটা মাত্র 9 কিলোমিটার চওড়া। 9 কিলোমিটার চওড়া তো আমাদের কি হয়েছে, তাই না? তো আমাদের অনেকেরই মনে হতে পারে যে 9 কিলোমিটার চওড়া, এরকম তো সরু রাস্তা অনেক জায়গায় আছে, কিন্তু এটা এত জিওগ্রাফিক্যালি ইম্পর্টেন্ট কেন? তার প্রধান কারণ হচ্ছে, তোমরা যদি এই জায়গাটা দেখো, এটা হচ্ছে তিনটে দেশের ট্রাই জাংশন, তিনটে দেশের হচ্ছে ট্রাই জাংশন। একদিকে আছে নেপাল, একদিকে আছে ভারতবর্ষ, আরেকদিকে আছে বাংলাদেশ। এই যে অংশটা নেপাল আর বাংলাদেশ, নেপাল আর বাংলাদেশের মধ্য দিয়ে একটা সরু অংশ গেছে। একদিকে নেপাল, সেটাও আলাদা রাষ্ট্র, আর এদিকে রয়েছে বাংলাদেশ, অর্থাৎ এই রকম জায়গা আছে নেপাল, এরকম জায়গা আছে বাংলাদেশ। তাহলে ভারতবর্ষ এই জায়গার ভেতর দিয়ে ভারতের ভূমিভাগ আছে। এদিকে গিয়ে আবার বড় হয়েছে, সিকিম হয়েছে, এপাশে কিছু রাজ্য আছে। তাহলে এইটা স্ট্র্যাটেজিক্যালি বা জিওগ্রাফিক্যালি ইম্পর্টেন্ট এই কারণে, যদি এই দুটো রাষ্ট্র বা এই দুটো দেশ যদি মনে করে যে এই জায়গায় তারা অধিগ্রহণ করা শুরু করবে, যদি অধিগ্রহণ করে নেয় কোনোভাবে, তাহলে কি হবে? এইখান থেকে পুরো বাকি যে সিকিম সহ আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ওদিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, পুরোটাই কিন্তু আলাদা হয়ে যাবে, ভারতবর্ষের ভূখণ্ড থেকে কমপ্লিটলি সেপারেট হয়ে যাবে। তাহলে আমরা কি চাইবো এই জায়গাটা আলাদা হয়ে যাক? আলাদা হয়ে গেলে তো আমাদের 7 সিস্টার সহ সিকিম আর আমাদের নর্থ বেঙ্গল বেড়ানো বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে এই যে জায়গাটা, সেই জন্য স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। তো এই জায়গা আমরা চাইবো কি, যাতে এই জায়গা এক্সপান্ড করুক, 9 কিলোমিটার থেকে 19 কিলোমিটার, তারপর 29 কিলোমিটার, তারপর পুরো বাংলাদেশ ঢুকে যাক, সেটা বড় কথা নয়। এই জায়গা আমাদেরকে কিন্তু একটা স্ট্রং ডিফেন্সিভ সিস্টেম বা একটা স্ট্রং ডিফেন্স লেয়ার তৈরি করে রাখতে হবে, যাতে করে না কেউ এই জায়গায় অ্যাটাক করতে পারে। চীন ওপরে বসে বসে দেখছে, যাতে কোনোভাবে এই যে জায়গাটা, যেটা আমরা বলছি উত্তর দিনাজপুরের চোপড়া যে অঞ্চলটা, সেই চোপড়া অঞ্চলটাকে যদি কোনোভাবে কেটে দেওয়া যায়, তাহলে কি হবে? পুরো অংশটা তার হয়ে যাবে, অর্থাৎ চীনের হয়ে যাবে। চীন এর জন্য নেপালকে উস্কাচ্ছে, বাংলাদেশকে উস্কাচ্ছে, যে তোমরা ভারতের বিরুদ্ধে, যাই হোক, মোটামুটি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে রাখো। মশাও যদি কামড়ায় আমাদের শরীরে, সে আমাদের শরীর যত বড় হোক না কেন, যখন মশা কামড়ায় তখন ক্যাচ করে লাগে না? বাংলাদেশ আর নেপাল এরকম ক্যাচ করে লাগাচ্ছে আমাদেরকে, ঘটনাটা এরকমই ঘটছে। তো সেই হিসেবে আমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু অধিক বেশি নজর দিতে হবে, কেমন? তাহলে এই অংশটাকে আমরা বলছি উত্তর দিনাজপুরের চোপড়া, যেটা কেবলমাত্র 9 কিলোমিটার প্রশস্ত। 9 কিলোমিটার প্রশস্ত সেই জায়গাটা আমাদেরকে কিন্তু ধরে রাখতেই হবে, বরং একটা কাজ করতে হবে, শুধু ধরে রাখলে হবে না, ওটাকে যাতে বাড়ানো যায় তার চেষ্টা করতে হবে। ওকে, চলো তাহলে সংকীর্ণতম অঞ্চল উত্তরপ্রদেশের চোপড়া, এটা কত? 9 কিলোমিটার প্রশস্ত। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে পশ্চিমবঙ্গের সব থেকে সংকীর্ণতম অঞ্চলের নাম কি? উত্তরপ্রদেশের চোপড়া। বুঝা গেল?
পশ্চিমবঙ্গের এই অঞ্চলে মানচিত্রের আকৃতি অনেকটা চিকেন স্নেকের মতো। চিকেন নেক, মুরগির ঘাড়, মুরগির ঘাড়ের মতো দেখতে। এই যে জায়গাটা দেখছো, এই অঞ্চলটা যদি আমি ছবি আঁকি খানিকটা, তোমাদের বুঝতে হয়তো খানিকটা সুবিধে হবে যদি ছবি আঁকা যায়। ধরো এই অংশটা দেখতে খানিকটা এরকম, এই এই হচ্ছে পশ্চিমবঙ্গ। এই যে জায়গাটা, এটা দেখো তো, পুরো যেন মুরগির ঘাড়। মুরগির ঘাড়টা একটু উঁচু টাইপের হয়, তাই না? আর গলাটা সরু হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে মুরগির ঘাড়, চিকেন নেক। কি বলা হচ্ছে? চিকেন নেক। একে আর একটা নামেও আমরা জানি, যেটাকে বলা হয় মহানন্দা করিডোর। মহানন্দা নদী এরির উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, গিয়ে গঙ্গায় মিশেছে, মানে পদ্মায় মিশেছে। তাহলে এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে। উত্তরপ্রদেশের উত্তর দিনাজপুরের চোপড়া, যেটাকে আমরা বলছি চিকেন স্নেক, যেটাকে আরো একটা কথায় আমরা জানবো মহানন্দা করিডোর। ওকে, তাহলে মহানন্দা করিডোর নামেও আমরা জানি। পশ্চিমবঙ্গের 3 দিকের সীমানায় থাকা রাজ্যগুলো কি কি রয়েছে? উড়িষ্যা, পশ্চিমবঙ্গের নিচের দিকের যে অংশটা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের সঙ্গে যুক্ত রয়েছে কে? ঝাড়গ্রাম। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে যদি আমরা চলে যাই আমরা উড়িষ্যা পাবো। সেই উড়িষ্যা কাদের সঙ্গে যুক্ত? আমাদের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, এই 3টে জেলার সঙ্গে যুক্ত। তারই একটু ওপরে উঠে যাও, ঝাড়খণ্ড পাবে। ঝাড়খণ্ড কার সঙ্গে যুক্ত? ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা এর সঙ্গে যুক্ত রয়েছে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বড় সীমানা তৈরি করেছে রাজ্য হিসাবে, মনে রাখবে। তাহলে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম আর আসাম। আসামটা হচ্ছে পূর্ব দিকে, কেবলমাত্র 7 সিস্টারের আসামটা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। এবার বাকিটা আসামের সঙ্গে যুক্ত। অরুণাচল প্রদেশ ওপরে, তারপরে যদি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, তার এদিকে ত্রিপুরা, তার উপরে মেঘালয় রয়েছে। মেঘালয় আবার আসামের সঙ্গে ডিরেক্ট টাচে রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের রাজ্য। তাহলে কতগুলো রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার লাইন করেছে? 5টা রাজ্য। নিচে উড়িষ্যা, দেন ঝাড়খণ্ড, দেন বিহার, তার উপরে সিকিম। আমরা বেড়াতে যাই, দার্জিলিং হয়ে সিকিম বেড়াতে যাই। অনেকে যখন ট্যুর করে তখন নর্থ বেঙ্গল বা দার্জিলিং এর সঙ্গে সিকিমটাও ট্যুর করে, তাই না? ওই একই রাস্তাতেই যাই আমরা, তিস্তা নদীর পাড় ধরে চলে যাই। তাহলে কি পশ্চিমবঙ্গের ওই অঞ্চলটা সিকিমের সঙ্গে কানেক্ট। আবার যখন আমরা পশ্চিমবঙ্গের ডুয়ার্সের দিকে বেড়াতে যাই তখন দেখি আমরা আসামের কাছাকাছি বা বর্ডারের কাছে চলে যাই। তাহলে ওই বর্ডারটা আসামের সঙ্গে যুক্ত। বোঝা গেল বিষয়টা? পশ্চিমবঙ্গের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ। তাহলে পূর্ববঙ্গ যেটা ভাগ হয়েছে সেটা পূর্ব দিকেই তো থাকবে না, উঠে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে চলে যাবে, নিশ্চয়ই সম্ভব নয়। তাহলে যখনই পূর্ব দিকে থাকছে সেটাকে আমরা কি বলছি? পূর্ববঙ্গ ছেড়ে দাও, পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশ। আর কি রয়েছে? উত্তর পশ্চিমে নেপাল। উত্তর পশ্চিম মানে এই অংশটা, ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিক। এটা উত্তর দিক যদি এটা হয়, এইটা যদি উত্তর দিক হয় আর এইটা যদি পশ্চিম দিক হয়, তাহলে এই অংশটা কি হবে? উত্তর পশ্চিম। তাহলে উত্তর পশ্চিমে আছে কে? নেপাল। উত্তর পূর্বে কে আছে? উত্তর পূর্বে আছে ভুটান। উত্তর পূর্বে আছে ভুটান। আর এটা যদি পুরোটা হয় তাহলে তার পূর্ব দিকে আছে আমাদের বাংলাদেশ। বোঝা গেল? এই 3টে দেশ রয়েছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক বা আমরা বলবো প্রতিবেশী রাষ্ট্র, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র। আর প্রতিবেশী রাজ্য যদি আমরা বলি তাহলে বলবো কি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম আর আসাম। নেক্সট, আয়তন হিসেবে 88,752 বর্গ কিলোমিটার। 88,752 বর্গ কিলোমিটার মনে রাখবে প্রত্যেকে। ভারতের মোট আয়তনে 2.7% স্থান অধিকার করে রেখেছে। 28টি অঙ্গরাজ্যের মধ্যে স্থান কত? আয়তনে যদি দেখা যায় 13তম। তোমাদেরকে বলেছিলাম বৃহত্তম হচ্ছে রাজস্থান, আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মধ্যপ্রদেশ, তৃতীয় বৃহত্তম মহারাষ্ট্র, আর গোয়া সব থেকে ক্ষুদ্রতম। পশ্চিমবঙ্গের আয়তন ভুটান দেশের আয়তনের প্রায় দ্বিগুণ। একটা কোশ্চেন পড়ে যে আমাদের পশ্চিমবঙ্গের আয়তন নিম্নোক্ত কোন দেশের সঙ্গে সমান? তোমাদের হয়তো সেই ধরনের কোশ্চেন আসবে না, হাঙ্গেরি অপশন দেওয়া থাকে, সেটা তোমরা করতে পারো। শ্রীলঙ্কার প্রায় 1.5 গুণ। পশ্চিমবঙ্গের জেলা কটা? 23টা। WBCS 2022-এ প্রিলিমসে কোশ্চেন পড়েছিল যে পশ্চিমবঙ্গে কতগুলো জেলা রয়েছে।
তাহলে ডব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন নিশ্চয়ই যথেষ্ট ভালো মানের হয়, সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমরা পাবে। 2022 সালের কোশ্চেনে পড়েছিল যে পশ্চিমবঙ্গের কতগুলি জেলা রয়েছে, 23টা জেলা রয়েছে। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। ভারতে বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণ, ভারত আর বাংলাদেশ একদম চেপটা চেপটি করে আছে। নির্দিষ্ট বর্ডার লাইন, যেহেতু নদীপথ থাকার কারণে নির্দিষ্ট বর্ডার লাইন কিন্তু খুঁজে পাওয়াটা খুব খুব মুশকিল হয়। তার জন্য অনুপ্রবেশটা বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গের বিস্তরভাবে চলতে থাকে। মানে আমরা কি বলবো, যেহেতু বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র, তাহলে আমাদের রাষ্ট্রে ঢুকতে গেলে কি ভিসা নিয়ে ঢুকতে হবে তো, কিন্তু ভিসা ছাড়াই কিন্তু ভারতবর্ষে বা অনুমতি ছাড়াই কিন্তু ভারতবর্ষে যারা ঢুকে যাচ্ছে বাংলাদেশ থেকে তাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলছি। এরকম যদি আমরা দেখি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইসব এলাকাতে দেখবো প্রচুর বাংলাদেশি মানুষ রয়েছেন। ঠিক আছে, বাংলাদেশি মানুষ ভারতবর্ষে রয়েছেন এবং পরবর্তীকালে তারা ভারতবর্ষের মানুষদের সঙ্গে একসঙ্গে থাকতে 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 ভারতদেশ মূল স্রোতের সঙ্গে মিশে গেছে। কিন্তু এই যে জায়গাটা, এটা একটা কন্ট্রোভার্সিয়াল পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে। ভারত আর বাংলাদেশের যে সীমানা, সেই সীমানাটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে। কেন? কারণ এই যে নদীতে, এটা তো মোহনা, প্রায় দ্বীপ গজিয়ে উঠছে, নতুন নতুন দ্বীপ গজিয়ে উঠছে। বাংলাদেশ বলছে এটা আমার দ্বীপ, ভারত বলছে আমার দ্বীপ, বাংলাদেশ বলছে আমার দ্বীপ, ভারত বলছে আমার দ্বীপ। লাউ ঠেলা সমস্যা হচ্ছে। তখনই আন্তর্জাতিক বিভিন্ন জায়গাতে কেস চলে যাচ্ছে যে এটা বাংলাদেশ বলছে আমার জায়গা, ভারত জবরদখল করছে, ভারত বলছে আমার জায়গা, বাংলাদেশ জবরদখল করছে। এই যে একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, তার জন্য এই বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, কারণ একটা দ্বীপের তোমরা নাম শুনবে যেটা বাংলাদেশে বলছে তালপট্টি, দক্ষিণ তালপট্টি বলা হচ্ছে, নতুন দ্বীপ। তারা বলছে যে আমাদের জেলেরা এটা আবিষ্কার করেছে, এরকম একটা দ্বীপের কথা জেনেছে। পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে ভারতীয় আমাদের গভর্নমেন্ট জানাচ্ছে অফিসিয়ালি যে না, ওটা তালপট্টি দ্বীপ ওরা নামকরণ করেছে, বাট ওটা হচ্ছে নিউমুর দ্বীপ, বা কোথাও বলা হচ্ছে পূর্বাসা দ্বীপ। ওই দ্বীপের কথা আমরা আগে থেকে জানতাম, ওটা ভারতবর্ষের অংশ। সেই নিয়ে একটা বাকবিতণ্ডা চলতে আছে বর্ডার লাইনে, ইন্টারন্যাশনাল বর্ডার নিয়ে। তো ভারত, বাংলাদেশ, মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরের তলদেশে গ্যাসের অস্তিত্ব মেলার কারণে এমনি এমনি কেউ বলছে না এটা আমার, ওটা তোর, এটা এরকম কেউই বলছে না। বেসিক যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দ্বীপটা আবিষ্কার হয়েছে, এই দ্বীপটা কিন্তু, এই দ্বীপে নিচে গ্যাস পাওয়া যাচ্ছে, এই দ্বীপের নিচে গ্যাস পাওয়া যাচ্ছে। সেই জন্য কিন্তু এটাকে কেউ ছাড়তে চাইছে না, কেউই এটাকে ছাড়তে চাইছে না, সেই জন্যই সমস্যাটা বেশি হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো আচ্ছা যাই হোক, মোটামুটি এই নিয়ে ঢাকা দিল্লি, ঢাকা মানে বাংলাদেশের রাজধানী ঢাকা, দিল্লি ভারতবর্ষের রাজধানী, সেটাকে একটা প্রবলেম হচ্ছে। 1971-এর পর বসিরহাট, সাতক্ষীরায় হাড়িভাঙা নদীর মোহনায় তালপট্টি নামে একটা দ্বীপ গজিয়ে ওঠার পরেই কিন্তু এই ঝামেলাটা বেশি বাড়ছে। বাংলাদেশ বলছে আমার, ভারত বলছে আমার। ঠিক আছে, তো এরকম হওয়ার কারণে আন্তর্জাতিক জলসীমা যে আদালত রয়েছে সেখানে এই ধরনের একটা চুক্তি করা হয়েছে। দেখা যাচ্ছে 25,000 বর্গ কিলোমিটার একটা এলাকা, তার মধ্যে 19,500 বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তালপট্টি দ্বীপ সহ যে বাকি অংশ সেটা ভারতবর্ষকে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নিউমুর বা পূর্বাসা দ্বীপ যেটা হচ্ছে ভারতবর্ষের অংশ। পরীক্ষায় পড়ে যে বঙ্গোপসাগরে নূতন গজিয়ে ওঠা দ্বীপটির নাম কি? নিউমুর থাকে বা আরো অন্যান্য দ্বীপ থাকে, জম্বু দ্বীপ আছে, নিউমুর আছে, সুন্দরবন আছে। অপশনে তাহলে তোমরা কি করবে? নিউমুর বা পূর্বাসা থাকলে পূর্বাসাও করতে পারো। ওই নিউমুরের আরেকটা নাম হচ্ছে পূর্বাসা। তাহলে 25,000 বর্গ কিমি যে এলাকাটা, তার 19,500 দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে, কিন্তু তালপট্টি বাংলাদেশকে দেওয়া হয়নি, ভারতবর্ষের অংশ করে দেওয়া হয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ জেলার বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গে 23টা জেলা রয়েছে, 5টা প্রশাসনিক বিভাগ রয়েছে, আমরা আসছি পরে। তাহলে এই যে 23টা জেলা, এই 23টা জেলার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। কোন জেলায় সব থেকে বেশি মানুষ বাস করে, কোন জেলায় আয়তন সব থেকে বেশি, কোন জেলার আয়তন সব থেকে কম, কোন জেলার সাক্ষরতার হার বেশি, সেই হিসেবে আমরা কিছু জিনিস দেখে নেব। যেমন ধরো দার্জিলিং, এটাকে কেন জানবো? তার কারণ হচ্ছে স্ত্রী পুরুষের অনুপাত 970, সর্বাধিক স্ত্রী পুরুষের অনুপাত রয়েছে। সাক্ষরতার হার 79.56, কিন্তু পূর্ব মেদিনীপুর সাক্ষরতার হারে সবসময়ের জন্য এগিয়ে রয়েছে।
87.66% আমাদের পূর্ব মেদিনীপুরে সাক্ষরতার হার সব থেকে বেশি। তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু অবশ্যই মনে রাখবে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সর্বাধিক, উত্তর করবে পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলা সাক্ষরতার হারে সর্বাধিক। স্ত্রী পুরুষের অনুপাতে সর্বাধিক করবে দার্জিলিং। স্ত্রী পুরুষ অনুপাত অর্থাৎ স্ত্রী এবং পুরুষ কাছাকাছি, 1000 জন পুরুষে কতজন স্ত্রী রয়েছে? 970 জন স্ত্রী রয়েছে। অন্যান্য জায়গায় 939 জন, কোথাও 955, কোথাও 938। সব থেকে কম যদি বলা হয় কলকাতাতে, অর্থাৎ কলকাতার বাসিন্দা যারা, কলকাতার নাগরিক যারা, তারা হচ্ছে 100 জন পুরুষ যদি সেখানে বাস করে, সেখানে 908 জন মহিলা বাস করেন, স্ত্রী বাস করেন। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন হচ্ছে আমাদের কলকাতা স্ত্রী পুরুষের হারে, সর্বাধিক হচ্ছে আমাদের দার্জিলিং। এবার কি জনসংখ্যা, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে ইম্পর্টেন্ট। কলকাতার বেশিরভাগ অংশ উত্তর 24 পরগনার অন্তর্গত। বসিরহাট টসিরহাট ওইদিকে, বসিরহাট উত্তর 24 পরগনা কি? হ্যাঁ, সম্ভবত উত্তর 24 পরগনা। যে কলকাতার বেশিরভাগ অংশটা উত্তর 24 পরগনার অন্তর্গত। আর কিছুটা রয়েছে দক্ষিণ 24 পরগনা, বালিগঞ্জ টালিগঞ্জ, এগুলো সব দক্ষিণ 24 পরগনায় পড়ছে। তাই কলকাতা যেহেতু উত্তর 24 পরগনার মধ্যে অন্তর্গত, তা কলকাতা মহানগরীতে পুরো মানুষ তো গিজগিজ করছে, জনসংখ্যা অনেক বেশি, জনঘনত্বও অনেক বেশি। সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে কলকাতার উত্তর 24 পরগনা জনসংখ্যা সর্বাধিক, অর্থাৎ কোন জেলায় জনসংখ্যা সব থেকে বেশি? উত্তর কি করবে? আমাদের উত্তর 24 পরগনা। ঠিক আছে, উত্তর 24 পরগনা হচ্ছে জনসংখ্যা সর্বাধিক, এইটুকু তোমরা মাথায় রাখবে সুন্দর করে। সাক্ষরতার হারে পূর্ব মেদিনীপুর প্রথম দেখলাম। সাক্ষরতার হারে আমরা সব থেকে পিছিয়ে আছে কাকে দেখব? কি দেখব? উত্তর দিনাজপুর সব থেকে পিছিয়ে আছে সাক্ষরতার হারে, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। জনঘনত্ব সব থেকে কোথায় বেশি? কলকাতাতে। 24,306 জন প্রতি বর্গ কিলোমিটার বাস করে, 24,306 জন। বাকিগুলো দেখো 586, 958, 2,445, 1,081। কলকাতাতে প্রতি বর্গ কিমি এরিয়াতে 24,306 জন বাস করে। বুঝতে পেরেছ জনঘনত্বটা কোন জায়গায়? এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আয়তনে বৃহত্তম হচ্ছে দক্ষিণ 24 পরগনা, 9,960 বর্গ কিলোমিটার এলাকা। সব থেকে বড় জেলা দক্ষিণ 24 পরগনা। আয়তনে সব থেকে বড় জেলা দক্ষিণ 24 পরগনা। জনসংখ্যার দিক থেকে বড় জেলা উত্তর 24 পরগনা। স্ত্রী পুরুষের অনুপাত যদি দেখি, সেখানে সব থেকে বেশি হচ্ছে দার্জিলিং, সব থেকে কম উত্তর দিনাজপুর। বোঝা গেল? এই জিনিসগুলো কিন্তু দেখো আমি সবগুলো মার্ক করে দিয়েছি, সুন্দর করে তোমরা কিন্তু এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নিয়ে এই জায়গাটা কিন্তু একদম 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার হলেও মুখস্থ করে নেবে। এখান থেকে একটা কোশ্চেন পাক্কা আসবে, তোমাদের আসবেই আসবে, কনফার্ম। নদিয়ার টুঙ্গিতে স্থলবন্দর তোমরা দেখতে পারো, নদিয়া জেলাতে টুঙ্গিতে স্থলবন্দর গড়ে উঠেছে। ছেড়ে দাও, এখান থেকে হয়তো খুব একটা বেশি আসবে না, শুধু এইটুকু মনে রেখো টুঙ্গি স্থলবন্দর কোথায় রয়েছে? আমাদের নদিয়া জেলাতে। পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান একদম ডবল স্টার মার্ক করে দাও। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ যদি বলা হয় সান্দাকফু। এখান থেকে ধ্রুবতারাকে বৃহত্তম কোণে দেখা যায়, এটা তোমরা মাথায় রাখবে। যদি নাও রাখতে পারো কোনো দরকার নেই, শুধু একটা জিনিস মাথায় রাখবে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে অবস্থিত সান্দাকফু, সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। পশ্চিমবঙ্গের উপকূল, বঙ্গোপসাগরের নিকটবর্তী পশ্চিমবঙ্গের উপকূলের দৈর্ঘ্য প্রায় 157.5 কিলোমিটার। ইট ইজ অলসো ভেরি ভাইটাল ফর এক্সাম। 157.5 কিলোমিটার আমাদের কোস্টাল এরিয়া রয়েছে, অর্থাৎ দীঘার যে মোহনা, দীঘা শঙ্করপুর হয়ে যে মোহনাটা রয়েছে, সেটা হচ্ছে 157.5 কিলোমিটার। গঙ্গা ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরে পতিত হওয়ার সময় যে দ্বীপপুঞ্জ তৈরি করেছে, তার ফলে উপকূল রেখার সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা অনেকটাই ইম্পসিবল। শুধুমাত্র জেনে রাখার জন্য এখান থেকে কোশ্চেন আসবে না। আসবে কি? উপকূল রেখার দৈর্ঘ্য কত? 157.5 কিলোমিটার। ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। টুঙ্গি বন্দরটি, স্থল বন্দরটি কোথায় অবস্থিত? তোমরা উত্তর করবে নদিয়া জেলায়। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। আমি তোমাদেরকে বললাম পশ্চিমবঙ্গের 5টা প্রশাসনিক বিভাগ রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা বোঝার আলাদা করে কিছু নেই। একটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, একটা বর্ধমান বিভাগ, একটা মেদিনীপুর, একটা মালদা, একটা জলপাইগুড়ি বিভাগ। ওকে, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা 23টা।
প্রস্তাবিত জেলার সংখ্যা কটা? 7টা। এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, কারেন্ট ইভেন্ট যেহেতু পরীক্ষাতে আসতে পারে, যে পশ্চিমবঙ্গের প্রস্তাবিত জেলার সংখ্যা কটা? 7টা। টোটাল 30টা জেলা হবে বলে বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজধানী কি? তোমরা প্রত্যেকেই জানো, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, যাকে সিটি অফ প্যালেস বলা হয়। 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল, কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে কলকাতাতে বসবাস স্থাপন করে, তারপরে যখন ক্ষমতা হস্তান্তর হয়েছে তারা প্রশাসনিক কাঠামোতে হস্তক্ষেপ করেছে। প্রশাসনিকভাবে যখন তারা ভারতবর্ষের ক্ষমতা আস্তে আস্তে করে আয়ত্ত করার চেষ্টা করেছে, 1911 সাল পর্যন্ত ভারতবর্ষের রাজধানী হিসেবে কলকাতা ছিল। যখন 1905 সালে বঙ্গভঙ্গ, যে সময়টার কথা বললাম তোমাদেরকে, সেই সময়টার কথা যদি তোমরা ভাবো, তখন কিন্তু কলকাতা কেন্দ্রিক মানুষজন অনেক শিক্ষিত, মানে উচ্চ শিক্ষিত মানুষজন এখানে বসবাস করে, এবং তারা এই যে বিভিন্ন ধরনের আন্দোলন, প্রতিরোধ ব্যবস্থা, বা যা কিছু আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সভা হচ্ছে, মিছিল হচ্ছে, যা কিছু হচ্ছে, এতে কি এই সকল যারা জ্ঞানীগুণী মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, তারা কি করছে? মানুষদেরকে উদ্বুদ্ধ করছে প্রচুর। তাদের যে ভাষণ দেওয়ার ভাবভঙ্গিমা, ভাষণে যে ভাষা তারা ব্যবহার করছে, তাতে কি সবাই উদ্বুদ্ধ হচ্ছে, ইংরেজদের বিরুদ্ধে খেপে যাচ্ছে, খোঁচে যাচ্ছে। ফলে কি হচ্ছে? ইংরেজ আধিকারিক যারা, অর্থাৎ ভাইসরয়, তখন কি করবে? যে না, এরকম এদেরকে একসঙ্গে জোর বাঁধতে দেওয়া যাবে না, একসঙ্গে এদেরকে গ্যাদার করতে দেওয়া যাবে না, দুটোকে সেপারেট করো। এই চিন্তা ভাবনা নিয়ে তারা কি করলো? যে না, এদেরকে সেপারেট করো। 1905 সালে কি করলো? বাংলাকে ভাগ করে দেওয়া হলো। লর্ড কার্জন এই কাজ করলেন। কিন্তু যখন প্রচন্ডভাবে আরো বেশি করে বিরোধিতা হতে শুরু করলো, তখন কি করলো? তারা বাধ্য হয়ে 1911 সালে এই বঙ্গভঙ্গ রদ করে আবার পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গে প্রশাসনিক ব্যবস্থাকে এক করে দেওয়া হয়েছিল। কিন্তু তারা তখন বুঝে গেছিল যে না, এখানকার মানুষের সঙ্গে পাঙ্গা দিয়ে পারা যাবে না, তবে চলো তল্পা গুছিয়ে কলকাতা থেকে রাজধানী নিয়ে চলে যাই আমরা দিল্লিতে। 1911 সালে কি করা হলো? কলকাতা থেকে রাজধানী দিল্লিতে ট্রান্সফার করে নিয়ে চলা হয়। অ্যাকচুয়ালি রাজধানী মানে কি? রাজধানী হচ্ছে সেই রকম একটা এলাকার মধ্যে করা হয় যেখানে প্রশাসন ভালোভাবে সুরক্ষিতভাবে চালানো যাবে, সব দিকটা সুন্দরভাবে দৃষ্টি দেওয়া যেতে পারে, যেখানে কমিউনিকেশন সিস্টেম ভালো হবে, ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো হবে, অফিস আদালতগুলো হওয়ার জন্য একটা অনুকূল পরিবেশ থাকবে, তাই না? বসবাসযোগ্য একটা জায়গা হবে, সেটাকেই তো আমরা রাজধানী হিসেবে দেখি। পশ্চিমবঙ্গের এরকম রাজধানী কলকাতা, যেটা আগে ব্রিটিশদের সময়ে, অর্থাৎ পরাধীন ভারতবর্ষে 1911 সাল পর্যন্ত কিন্তু রাজধানী ছিল, মনে রাখবে প্রত্যেকে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগর। দ্বিতীয় বৃহত্তম মহানগর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। কলকাতাকে আরো কি কি নামে চেনা যায় দেখো, এগুলো স্ট্যাটিক পোর্শন, কোশ্চেন এখান থেকে পড়ে। তোমরা মনে রাখবে কি রাখবে না সেটা তোমাদের ব্যাপার, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে জানানো, তাই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা এই জায়গাগুলো মনে রাখবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এই জায়গাগুলো মনে রাখলে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে তোমাদের তো এগুলো জানা দরকার, তাই সেটা হয়তো তোমরা জানছো। এছাড়াও যে জিনিসটা আমাদের পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কি বলা হচ্ছে? সাংস্কৃতিক রাজধানী। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কোনটা? কলকাতা। পূর্ব ভারতের প্রবেশদ্বার কোনটা? কলকাতা। মিছিল নগরী কোনটা? মিছিল নগরী কেন বলা হচ্ছে? সেই সময়কাল থেকেই কনসেপ্ট চলে এসছে। ভারতবর্ষের সব থেকে বেশি যদি ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে মানুষ, সব থেকে বেশি সভা, সব থেকে মিছিল, এইগুলো যদি হয়, বয়কট, সেগুলো কোথায় হয়েছে? কলকাতাতে হয়েছে। তাই জন্য বলা হয় মিছিল নগরী। আর বলা হচ্ছে সিটি অফ প্যালেস। বিরাট বড় বড় বাড়ি, অট্টালিকা তোমরা যদি কলকাতায় যাও দেখতে পাবে। কলকাতাতে নিশ্চয়ই সবাই গিয়েছ, দেখেছ, তো এই জন্যই বলা হচ্ছে সিটি অফ প্যালেস। ওকে, এগুলো কিন্তু মনে রাখ। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। এরপরে আসবো আমরা ফিজিওগ্রাফিক ডিভিশন বা ফিজিওগ্রাফিক ফিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে ভারতবর্ষের এমন একটি মাত্র অঙ্গরাজ্য রয়েছে যেটা উত্তর দিকে যেমন হিমালয়কে টাচ করে রেখেছে, দক্ষিণ দিকে সাগরকেও টাচ করে রেখেছে। আর একটা কোথায় অঙ্গরাজ্যের কথা আমাকে তোমরা বলে দেখাও তো, বা কমেন্ট করে জানাও তো, যার উত্তর দিকটা পাহাড় আছে আর দক্ষিণ দিকটা জলভাগ বা সাগর আছে। পাহাড় বলতে এমনি পাহাড় নয়, আমি বলছি হিমালয় পর্বতের অংশ রয়েছে, উত্তরের যে পার্বত্য অঞ্চলের অংশ রয়েছে তার সঙ্গে টাচ, আর দক্ষিণ দিকে সাগরের সঙ্গে টাচ আছে। এরকম একটা এর নাম বলো, অঙ্গরাজ্যের নাম তোমরা কমেন্ট করে জানাও যদি জানো। তো সেখানে আমরা দেখবো কি, তাহলে উত্তর দিকে একটা পার্বত্য ভূমি থাকবে, মধ্যভাগটা যেহেতু গঙ্গা বয়ে গেছে সমভূমি থাকবে, আর দক্ষিণ ভাগটা খানিকটা মালভূমি জাতীয় থাকবে। এটাই তো সেই ভূপ্রকৃতি আমরা পড়বো। একমাত্র মরু অঞ্চলটা এখানে নেই, মরু অঞ্চলটা এখানে নেই।
পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গে সব রকমের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য লক্ষ্য করেছে। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ও ভূমির গঠন অনুযায়ী পশ্চিমবঙ্গে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, একটা বলছে পশ্চিমের মালভূমি অঞ্চল এবং গঙ্গার বদ্বীপ সহ সমভূমি অঞ্চল ভারতের মধ্যভাগে অবস্থিত। ওকে, নেক্সট অবস্থান কি? উত্তরের পার্বত্য অঞ্চল যদি আমরা ভাবি স্পেসিফিক্যালি, এই জোনটা কোথায় অবস্থান করছে? শিলিগুড়ি মহকুমা বাদে। শিলিগুড়িটা অ্যাকচুয়ালি সমভূমির অংশে পড়ে আছে। শিলিগুড়ি তোমরা যারা বেড়াতে যাও তারা দেখবে শিলিগুড়ি যেখানে নামছো সেখানে কিন্তু পর্বতের ছিটে ফোঁটাও নেই, সেটা সমতল ভূমি। তার শিলিগুড়ি বাদ দিয়ে যদি আমরা উপরটা চলে যাই, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ির উপরটা থেকে চলে যাই কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, এই অঞ্চলগুলো হচ্ছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল হিসেবে পরিচিত। সম্পূর্ণ দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, জলপাইগুড়ি জেলার উত্তর অংশ, জলপাইগুড়ি জেলার নিচের কারণে নিউ জলপাইগুড়ি স্টেশনে যদি আমরা নামি সেখানেও কিন্তু আমরা পর্বত কিছুই দেখতে পাবো না। তাহলে ওই অংশটা সমভূমি। দক্ষিণ অংশ যেটা, তাহলে উত্তর অংশ জলপাইগুড়ির উপরের দিকের অংশ অর্থাৎ কালিম্পং সংলগ্ন যে অঞ্চলটা সেটাকে আমরা বলছি পার্বত্য অঞ্চল। আলিপুরদুয়ার জেলা যেমন কুমারগ্রাম ও কালচিনি থাকে, এটা হচ্ছে এই পার্বত্য অঞ্চলের অন্তর্গত। এখানকার ভূপ্রকৃতি কেমন হবে আলাদা করে কি পড়ানোর দরকার আছে? ভূপ্রকৃতি কেমন হবে, কারণ হিমালয় পর্বত উত্তরে পার্বত্য অঞ্চল মানে সেখানে ভূপ্রকৃতি ভারতবর্ষের মতোই হবে। বন্ধুর পার্বত্য ভূমি হবে, খাড়া ডাল হবে, গভীর গিরিখাত হবে, এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হবে। এই অঞ্চল তিস্তা নদী অঞ্চলকে পূর্ব পশ্চিমে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তিস্তা ধরো এইরকম পশ্চিমবঙ্গের একটা ম্যাপ হলে বেটার হয়। কোন ম্যাপটা নেই, কোন ম্যাপটা নেই, কোন ম্যাপটা, এইটা নেই, তোমাদের বোঝার জন্য এই ম্যাপটা সুবিধা হবে। কি হবে? এই যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ছবিটা দেখছো, এই উপরের এই যে অংশটা, উপরের যে এই অংশটা, তাহলে এটা উত্তরে পার্বত্য অঞ্চল। এই যে উত্তরে পার্বত্য অঞ্চল, এর মাঝখান দিয়ে কি হয়েছে? তিস্তা নদী এসছে। এর মাঝখান দিয়ে কি হয়েছে? এরকম করে তিস্তা নদী এসছে। কোন নদী? তিস্তা নদী। তাহলে তিস্তা নদী এই যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলটাকে এই দিকের একটা অঞ্চলে ভাগ করেছে, এই দিকের একটা অংশে ভাগ করেছে। এই দিকের অংশ, এটা তো পূর্ব দিক, এটা তো পশ্চিম দিক, তাহলে এই দিকের অংশটাকে বলা হচ্ছে পূর্ব, এই দিকের অংশটাকে বলা হচ্ছে পশ্চিম, হ্যাঁ কিনা? তাহলে তিস্তা নদীর পূর্ব ভাগ একটা, তিস্তা নদীর পশ্চিম ভাগ একটা। এই যে পূর্ব ভাগ, এই পূর্ব ভাগটাকে নাম দেওয়া হয় দুয়ার বা ডুয়ার্স। আমরা কি বলি? দুয়ার বা দরজা, দুয়ার বা ডুয়ার্স। যেমন ধরো আলিপুর দুয়ার। আর এই দিকের যে অংশটা অর্থাৎ তিস্তা নদীর এ পাশের অংশটা, এটাকে আমরা বলছি তরাই। কি বলছি আমরা? তরাই, তরাই। আর ওদিকটা বলছি ডুয়ার্স। অর্থাৎ তিস্তা নদীর পূর্ব ভাগ ডুয়ার্স, তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই বলছি আমরা। বোঝা যাচ্ছে কি? তাহলে এই হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলের বিভাগ, যেটা হচ্ছে আমাদের তিস্তা খাতের, তিস্তাকে খাত হিসেবে ধরা হচ্ছে নদী, তার পশ্চিমাঞ্চল আর পূর্বাঞ্চল। পশ্চিমাঞ্চলকে আমরা বলছি তরাই, পূর্বাঞ্চলকে আমরা বলছি ডুয়ার্স। মনে রাখবে, এটা কিন্তু ভাইটাল কোশ্চেন, ভাইটাল কোশ্চেন, প্রত্যেকে মনে রাখবে। তিস্তা নদীর পশ্চিম অংশ তরাই, পূর্ব অংশ ডুয়ার্স। পশ্চিম অংশ তরাই, পূর্ব অংশ ডুয়ার্স। শুধু পূর্ব অংশ মনে রাখো। পূর্ব অংশে আলিপুর ডুয়ার, ডুয়ার ডুয়ার, সেই ডুয়ার, আলিপুর ডুয়ার, ডুয়ার্স। আলিপুরদুয়ার কোন দিকে? পূর্ব দিকে রয়েছে, তিস্তা নদীর পূর্ব দিকে। এইটা মনে রাখলে বাকিটা তরাই, তরাই এবং ডুয়ার্স। তাহলে এবার তিস্তা খাতের যে পশ্চিম অঞ্চল রয়েছে, সেই তিস্তা খাতের পশ্চিম অঞ্চলের বৈশিষ্ট্য কি বেসিক্যালি আমাদের সেটা জানতে হবে। এখানে কিছু ফ্যাকচুয়াল ডাটা তোমাদেরকে মনে রাখতে হবে। তিস্তা নদীর পশ্চিম দিকে দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ অংশ অবস্থিত। দার্জিলিং হিমালয়, এখানকার প্রধান দুটি পর্বত শ্রেণী, একটাকে বলা হচ্ছে সিঙ্গালীলা, যেটা নেপালকে দার্জিলিং থেকে পৃথক করেছে। দার্জিলিং তো জেলা, জেলার দুটো অংশ ভাগ হয়েছে, একটা বলছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী আর একটাকে বলা হচ্ছে দার্জিলিং শৈলশিরা। এইটা যদি আমাদের দার্জিলিং হয়, এই অংশটা যদি আমাদের দার্জিলিং হয়, এই অংশটা যদি আমাদের দার্জিলিং হয়, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি এরকম ভাবে, এই যে অঞ্চলটা পাচ্ছ, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা কি বলছি? এই অঞ্চলটাকে, এই অঞ্চলটা বা এইখানে যে পর্বতটা রয়েছে তাকে আমরা বলছি সিঙ্গালীলা। কি বলছি আমরা? সিঙ্গালীলা, সিঙ্গালীলা। আর এটার এদিকের যে অংশটা, এটাকে আমরা বলছি দার্জিলিং শৈলশিরা। ঠিক আছে, দার্জিলিং শৈলশিরা বলা হচ্ছে। তাহলে এই সিঙ্গালীলা পর্বত শ্রেণীটা পশ্চিমবঙ্গের এই দিকে, পশ্চিম দিকে কে আছে? নেপাল আছে। একটু আগে বললাম উত্তর পশ্চিমে নেপাল আছে। তাহলে নেপালকে এই সিঙ্গালীলা পর্বত শ্রেণী কি করেছে?
পৃথক করেছে পশ্চিমবঙ্গ আর নেপালকে, অর্থাৎ ভারতবর্ষের উত্তর পশ্চিম আমাদের ভারতবর্ষের ভাগ আর তার উত্তর পশ্চিমে নেপালের ভাগটাকে পৃথক করেছে কে? সিঙ্গালীলা পর্বতশ্রেণী। এটা কিন্তু পরীক্ষায় পড়েছে এবং পড়তে পারে যে কোন পর্বতশ্রেণী পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করে, সেটা হচ্ছে সিঙ্গালীলা। আর একটা রয়েছে দার্জিলিং শৈলশিরা, পুরো দার্জিলিং জেলা জুড়ে রয়েছে। সান্দাকফু 3636 মিটার, যেটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ, এই সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। ফালুট 3595, সবরগ্রাম 3543, সেগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট আমি বলেছি কয়েকটা নাম যেটা পশ্চিমবঙ্গের এই সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে রয়েছে, প্রধান প্রধান শৃঙ্গ। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। দার্জিলিং পর্বতশ্রেণীতে দক্ষিণে তরাই অঞ্চল থেকে শুরু করে খাড়াভাবে উত্তরের দিকে উঠে গেছে এই পর্বত ঘুম রেঞ্জ নামে পরিচিত, যেখানে ঘুম স্টেশন আমরা জানি বিশ্বের দ্বিতীয় উচ্চতম রেল স্টেশন। কেমন মনে রাখবে? দার্জিলিং এর টয় ট্রেন, দার্জিলিং এর টয় ট্রেন আমি তোমাদেরকে এর আগের দিন যখন পরিবহন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে দার্জিলিং এর টয় ট্রেন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে। দার্জিলিং এর যে টয় ট্রেন, দার্জিলিং হিমালয়ান যে রেলপথ, সেটা কিসে রয়েছে? আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে 1999 সালে স্বীকৃতি পেয়েছে। দারুণ মনোরম অভিজ্ঞতা হয় এই ট্রেনে চললে। তাহলে এটাকে আমরা কি বলছি? দার্জিলিং টয় ট্রেন। সেটা কি? দার্জিলিং পর্বতশ্রেণীর গা বেয়ে ঘুম রেল স্টেশন পর্যন্ত যায়। ভারতের উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম। ভারতের উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম, মনে রাখবে প্রত্যেকে। নেক্সট দেখো, দার্জিলিং পর্বতশ্রেণীর প্রধান শৃঙ্গ হলো টাইগার হিল। যারা দার্জিলিং বেড়াতে যাও, টাইগার হিল, বাতাসিয়া লুপ, এগুলো একটা প্যাকেজের মধ্যে থাকে। আমরা যারা বেড়াতে গেছো তারা প্রত্যেকে একদম ভোর ভোর 3টা, 3:30, 4টার সময় উঠে টাইগার হিলে যাই। কেন যাই? কমেন্ট করে জানাবে। বা যারা যারা গেছো, কেন গিয়েছো, প্রত্যেকে কমেন্ট করে জানাও যে টাইগার হিলে আমরা কিসের জন্য যাই। দার্জিলিং বেড়াতে গেলে যারা বেড়াতে যায় তারা অবশ্যই টাইগার হিলে যায়। কেন যায়? কমেন্ট করে জানিও। এখান থেকে ভোরবেলা আকাশ পরিষ্কার থাকলে ছেড়ে দাও, কমেন্ট করে জানাবে তোমরা। টাইগার হিলের দক্ষিণে রয়েছে ডাউ হিল, সেখানেই কার্শিয়াং শহর অবস্থিত। ডাউ হিল তোমাদেরকে একদিন কোনো একটা ক্লাসে গল্প বলেছিলাম সম্ভবত, যদি কেউ দার্জিলিং এ বেড়াতে যাও তোমরা এই ডাউ হিল দিয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের কার্শিয়াং এর ডাউ হিল। হন্টেড প্লেস, মোস্ট হন্টেড প্লেস, একটা ভুতুড়ে এলাকা বলা হচ্ছে। কার্শিয়াং শহরকে কি বলা হচ্ছে? ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। ডাউ হিলের পশ্চিম ঢালে অবস্থিত। কালিম্পংয়ের কাছে ছোট্ট একটা শহর অবস্থিত পেডং। পেডং শহরটি কোন জেলায় অবস্থিত? কালিম্পংয়ে। ভুটানি ভাষায় এর নামের অর্থ হচ্ছে ফার গাছ, ফার গাছের দেশ। পেডং কথার অর্থ হচ্ছে ফার গাছের দেশ, বুঝে গেল? পেডং কথার অর্থ হচ্ছে ফার গাছের দেশ। সেটা কোথায় অবস্থিত? কালিম্পং এর কাছে। এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে কি? এই যে পেডং শহর, তার উপর দিয়ে সিল্ক রুট গেছে। কি গেছে? প্রাচীন যে সিল্ক রুট, যেটা তিব্বত পর্যন্ত বিস্তৃত, এই সিল্ক রুট যেটা আমরা দেখবো সেই কনিষ্কের সময়, কুষাণ যুগে ব্যবসা বাণিজ্য হতো চীনের সঙ্গে, সেই যে সিল্ক রুটটা কিন্তু এই পেডং শহরের উপর দিয়ে গেছে, এই শহরটার উপর দিয়ে তিব্বত পর্যন্ত বিস্তৃত। ব্রিটিশরাও পরে তিব্বত ও চীনে তাদের বিভিন্ন অভিযান ও বাণিজ্য চালানোর জন্য এই রাস্তা ব্যবহার করত। তাহলে চীনের সঙ্গে ব্যবসা করত এই পেডং এর উপর দিয়ে, বা এই সিল্ক রুট ধরেই তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করত। প্রত্যেকটা ইনফরমেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা সেটা বুঝতে পারছো, অতএব মনে রাখার চেষ্টা করো। তিস্তা খাতের পূর্বাঞ্চল আমরা এতক্ষণ দেখলাম, পশ্চিম অঞ্চল কালিম্পং দেখলাম, দার্জিলিং দেখলাম, সিঙ্গালীলা পর্বতশ্রেণী দেখলাম, ঘুম রেঞ্জ দেখলাম, সান্দাকফু উচ্চতম শৃঙ্গ দেখলাম, পেডং শহর দেখলাম, কার্শিয়াং বা ডাউ হিল দেখলাম আমরা। এরপর আমরা পূর্ব ভাগে চলে যাচ্ছি, অর্থাৎ ডুয়ার্সে চলে যাচ্ছি। তিস্তা নদীর পূর্বভাগে ভূমির উচ্চতা অনেকটা কমে গেছে, অনেকটা কমে যায়। তোমরা যদি আলিপুরদুয়ার বা কোচবিহারে বেড়াতে যাও, সেখানে দেখবে অনেকটাই সমতল ভূমি, প্রায় পার্বত্য অঞ্চলের সমতল ভূমিযুক্ত এলাকা, সেটা হচ্ছে পূর্ব ঢাল, যেটাকে আমরা ডুয়ার্স বলছি। কালিম্পং শহর এই অংশে অবস্থিত। কালিম্পং শহর অ্যাকচুয়ালি তিস্তা যেখান থেকে ডিভিশন হচ্ছে তার যদি পূর্ব দিকে আমরা কালিম্পং চলে যাচ্ছি, বাম দিকে দার্জিলিং পড়ে যাচ্ছে, আমাদের কার্শিয়াং পড়ে যাচ্ছে, আর জলপাইগুড়ি পড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে সব আমাদের পশ্চিম ভাগে। কালিম্পং শহরটা পড়ে যাচ্ছে কোন দিকে? পূর্ব দিকে। ঠিক আছে, যদি বেড়াতে যাও তোমরা দেখতে পাবে কালিম্পং অফবিট গুলোতে যখন বেড়াতে যাবে তখন দেখবে যে তিস্তা নদী কত সুন্দর একটা দার্জিলিংকে আলাদা করেছে, কালিম্পংকে আলাদা করেছে, ওই দিক থেকে আবার সিকিমকেও সুন্দরভাবে দেখা যায়। ঠিক আছে,
এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। 3121 কিলোমিটার। তিস্তা খাত যেটা রয়েছে তার পশ্চিম দিকের অংশ বা তরাই অংশ যেটা বলছি সেটা আমরা কি বলছি, সান্দাকফু সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে পূর্ব ভাগের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। এই অংশে কি গিরিপথ আছে? বক্সা। বক্সা হচ্ছে এই অংশের গিরিপথ। এই বক্সা দিয়ে কোথায় যাওয়া যায় জানো? ভুটানে যাওয়া যায়। বক্সা দিয়ে আমরা ভুটানে প্রবেশ করতে পারি, বা ভুটানে যেতে গেলে এই বক্সা গিরিপথ দিয়ে যেতে হয়। আলিপুরদুয়ার জেলার মহাকাল গুহায় থামের আকৃতির চুনা পাথর, প্রচুর কার্স্ট ল্যান্ডফর্ম যেটাকে বলা হচ্ছে, চুনা পাথর প্রচুর রয়েছে এখানে। বক্সা জয়ন্তী পাহাড় শিবালিক পর্বতের ক্ষয়িত অংশ। এই যে বক্সা জয়ন্তী যেটা হচ্ছে, আমরা বেড়াতে যাই, যদি ডুয়ার্স বেড়াতে যাই, এগুলোতে প্রত্যেকে বেড়াতে যায় বা ঘুরতে যায়। এটা কি অংশ? হিমালয়ের যে সব থেকে দক্ষিণ অংশ শিবালিক পর্বত বলেছিলাম, সেই শিবালিক পর্বতের ক্ষয়ে যাওয়া অংশ হচ্ছে এই আমাদের বক্সা জয়ন্তী পাহাড়। বোঝা যাচ্ছে? নেক্সট, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য শৃঙ্গগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখো, সান্দাকফু কোথায় অবস্থিত? সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে। ফালুট সিঙ্গালীলা পর্বতশ্রেণী, সবরগ্রাম সিঙ্গালীলা পর্বতশ্রেণী, ঋষিলা হচ্ছে দার্জিলিং হিমালয় পর্বতশ্রেণী, টাংলু হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী। তাহলে ঋষিলা হচ্ছে পূর্ব দিকের তিস্তার পূর্ব অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, আর সান্দাকফু তিস্তার পশ্চিম অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। আর এর থেকে আমরা কি পাই? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। পরীক্ষাতে চলে এসেছে, সবাই কিন্তু উত্তর করে আসবে মনে করে। আর কি পর্বতশ্রেণী? টাইগার হিল যেটা দার্জিলিং কার্শিয়াং শৈলশিরা, রেনিগাঙ্গ রয়েছে, দূরপিনদারা, এখানেও প্রচুর মানুষ বেড়াতে যায়, কালিম্পং শহরে অবস্থিত। ছোট সিনচোলা ডুয়ার্সের সর্বোচ্চ শৃঙ্গ, এখানেও কিন্তু মানুষ বেড়াতে যায়। ডুয়ার্স এলাকা খানিকটা, এটা ডুয়ার্স বলতে একটা পার্টিকুলার জোনের কথা বলা হয়েছে। ঘুম যেটা দার্জিলিং এ অবস্থিত। নেক্সট হচ্ছে উত্তর পার্বত্য অঞ্চল গেল, এবার হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল, একদম পশ্চিমে বা দক্ষিণে বলতে পারি আমরা। বাঁকুড়া, ঝাড়গ্রাম কোন দিকে অবস্থিত? ঝাড়গ্রাম দক্ষিণে অবস্থিত। পুরুলিয়া পশ্চিমে অবস্থিত। বীরভূম পশ্চিমে অবস্থিত। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর পশ্চিমে উঁচু নিচু ঢেউ খেলানো বিস্তৃত ভূমিভাগ পশ্চিমের মালভূমি নামে পরিচিত। উঁচু ভূমিভাগ রয়েছে। মালভূমি অঞ্চলে ছোট ছোট পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় বলা হয় ডুংরি। অত্যন্ত ইম্পর্টেন্ট। ডুংরি কাকে বলা হয়? মালভূমি অঞ্চলে যে ছোট ছোট পাহাড় রয়েছে, এই যে মালভূমি অঞ্চল, সেখানে ছোট ছোট যে পাহাড় রয়েছে তাকে স্থানীয় ভাষায় ডুংরি বলা হচ্ছে। পুরুলিয়া জেলার উত্তর পশ্চিমাংশে কংসাবতী ও সুবর্ণরেখার মধ্যবর্তী স্থানে রয়েছে অযোধ্যা পাহাড়, আর রয়েছে বাঘমুন্ডি পাহাড়। পুরুলিয়া বেড়াতে গেছো প্রত্যেকে? অযোধ্যা পাহাড় আর বাঘমুন্ডি, কারণ তোমরা যদি ওখানে পুরুলিয়া যারা বেড়াতে যায় সেখানে তোমরা দেখবে দুটো জোনে বেড়ানো হয়, একটা অযোধ্যা সার্কিট আর একটা হচ্ছে বাঘমুন্ডি সার্কিট। এই হিসাবে কিন্তু আমরা পুরুলিয়াতে যারা যায় বেড়াতে তারা কিন্তু এই দুটো ভাগে ঘুরে, একটা অযোধ্যা সার্কিট, একটা বাঘমুন্ডি সার্কিট। যারা কেউ যদি পুরুলিয়া থেকে আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে পুরুলিয়াতে ভালো আর কোথাও বেশ সুন্দর বেড়ানোর জায়গা আছে, এরকম আমাকে একটু জানিও প্লিজ। অযোধ্যা পাহাড় এবং দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো, উত্তরবঙ্গের আমরা পড়লাম, সান্দাকফু পড়লাম, ফালুট পড়লাম, ঋষিলা পড়লাম, সবরগ্রাম পড়লাম, এগুলো হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলে থেকে আছে। তার মধ্যে সান্দাকফু হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের যতগুলো উচ্চ শৃঙ্গ আছে তার মধ্যে সব থেকে উঁচু। দক্ষিণবঙ্গের যদি দেখা যায়, ওটাকে উত্তরবঙ্গ বলছি আমরা, এটাকে দক্ষিণবঙ্গের যদি সর্বোচ্চ শৃঙ্গ হয় দ্যাট ইজ গোরগাবুরু। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু। এটা যদি একটু ডিফিকাল্টি বাড়ায় তাহলে এই ধরনের প্রশ্ন আসবে, নাহলে আসবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সান্দাকফু করে দিলে। যদি বলা হয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, লাউঠেলা, তখন তোমাকে করতে হবে গোরগাবুরু। বীরভূম জেলায় বক্রেশ্বরে কি আছে? উষ্ণ প্রস্রবণ। হায় হায়, কি লিখা? উষ্ণ প্রস্রবণ। ঠিক আছে, জল এখানকার গরম জল পাওয়া যায়, মাটির তলা থেকেই গরম জল উঠছে, উষ্ণ প্রস্রবণ। যদি কেউ যাও বীরভূম জেলাতে বক্রেশ্বরে গিয়ে দেখে আসবে। অযোধ্যা পাহাড়ে ব্রাহ্মণী এবং টুরগা নামে দুটি ছোট্ট জলপ্রপাত আছে। গ্রীষ্মকালে দেখা যায় না, বর্ষাকালে দেখা যায় এই জলপ্রপাত। গ্রীষ্মকালে জল যখন শুকিয়ে যায় এই ধরনের জলপ্রপাত থাকে না, অস্তিত্ব পাওয়া যায় না, কিন্তু যখন বর্ষাকাল আসে একদম জলপ্রপাত সুন্দরভাবে ফুলে ফেপে ওঠে, দারুণ দৃশ্য লাগে। কি ব্রাহ্মণী আর টুরগা। সীতাকোণ নামে একটি আর্টেজীয়
আর্টেজীয় রূপ নয়, আর্টেজীয় কুফ থাকে সীতাকুণ্ড নামে। বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড়কে পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি বলা হয়। আরাকু উপত্যকা ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের কোন অঞ্চল আরাকু ভ্যালি নামে পরিচিত? গরিবের আরাকু ভ্যালি। যারা যারা ভাইজ্যাকে যেতে পারো না বেড়াতে, তারা তারা এইখানে চলে যাও, বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলাতে রয়েছে, আরাকু ভ্যালির ফিল দেবে। সেই জন্য গরিবের আরাকু ভ্যালি কাকে বলা হচ্ছে? বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়কে গরিবের আরাকু ভ্যালি। বক্রেশ্বর নদীর ডান তীরে এক ঝাঁক সালফিউরাস উষ্ণ প্রস্রবণ রয়েছে। সালফারের কারণে এই ধরনের উষ্ণ প্রস্রবণ তৈরি হচ্ছে, যেখানে জলটা অত্যন্ত গরম, মানে মাটির নিচ থেকে যেটা উঠছে সেটাই প্রচুর গরম জল, উষ্ণ প্রস্রবণ বলা হচ্ছে। সমভূমি এলাকা, বাকিটা সমভূমি। গঙ্গা আছে বা তার যত উপনদী আছে, শাখা নদী ভাগ হয়ে গেছে। একটা পদ্মা, সেটা তো কিছুটা ভারতবর্ষের উপর দিয়ে গেছেই, আর একটা ভাগীরথী তো পুরো একেবারে দক্ষিণবঙ্গের উপর দিয়ে চলে গেছে মোহনা তৈরি করে করে। হুগলি নদী আমাদের কি একদম শেষে আছে সুবর্ণরেখা, তার আগে দামোদর আছে, রূপনারায়ণ আছে, কংসাবতী, কেলেঘাই, প্রচুর নদী আছে, তাই না? দ্বারকেশ্বর, শিলাবতী, দামোদর, এইসব নদী তার প্লাবন এলাকাগুলো যথেষ্ট উর্বর। এই জন্য এই যে সমভূমি অঞ্চল, এখানে কিন্তু প্রচুর চাষ হয়, ধান চাষ হয়, প্রচুর ধান চাষ। আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা বেসিক্যালি কৃষিকাজটা ধানের উপর ফোকাস করেই করে। উত্তরের পার্বত্য অঞ্চল ও পশ্চিমের মালভূমি অঞ্চল বাদে পশ্চিমবঙ্গের বাকি যে অঞ্চল উত্তরে শিলিগুড়ি থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, এই অঞ্চলটাকে বলা হচ্ছে কি? সমভূমি অঞ্চল। সমভূমি হলে তার বৈশিষ্ট্য কি হওয়া উচিত তোমরা নিশ্চয়ই তা জেনে গেছো। যখন আমি ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়াই, তোমরা সেখানে দেখেছো একই বৈশিষ্ট্য এখানেও পাবে, কিন্তু এখানে কিছু ইনফরমেশন এক্সট্রা আসবে। তরাই এবং ডুয়ার্স আলাদা করে তোমাদেরকে আবার নিশ্চয়ই বলতে হবে না। তরাই অঞ্চল যেটা, সেটা হচ্ছে আমরা বলছি তিস্তা নদীর পশ্চিম ভাগ, সেটাকে তরাই বলা হচ্ছে, আর ডুয়ার্স বলা হচ্ছে তিস্তা নদীর পূর্ব ভাগ। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা বাদে জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকা বক্সা জয়ন্তী পাহাড় ছাড়া এই অঞ্চলের বাকিটা অন্তর্গত। তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে নিম্নভূমি, এটা ইম্পর্টেন্ট, স্টার করে দিলাম। তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে নিম্নভূমি। তিস্তা নদী এই অঞ্চলটিকে দুই ভাগে ভাগ করেছে। তিস্তার পশ্চিম তীর তরাই, পূর্বে দুয়ার বা ডুয়ার্স বলা হচ্ছে। এটি ভুটান হিমালয়ের প্রবেশদ্বার, অর্থাৎ ডুয়ার হচ্ছে ভুটান হিমালয়ের প্রবেশদ্বার, বা ভুটানে যেতে গেলে এই দুয়ার দিয়ে যেতে হয়, বক্সা গিরিপথ দিয়ে যেতে হয়। তরাই অঞ্চলটি পশ্চিমে মেচি নদী, কি নদী? মেচি নদী। পশ্চিমে রয়েছে মেচি নদী, পূর্বে সংকোষ, 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 মেচি থেকে সংকোষ, মেচি থেকে চঙ্কোষ, মেচি থেকে চঙ্কোষ পর্যন্ত বিস্তৃত। উত্তরের সমভূমিতে কি রয়েছে? উত্তর দিকে যে সমভূমিটা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপরে, এটা যদি পশ্চিমবঙ্গ হয় তার উপরের অংশ উত্তরের সমভূমি, একেবারে রয়েছে পার্বত্য ভূমি, এর উপরটা করে দাও পার্বত্য ভূমি, আর এই অংশটা রয়েছে উত্তরের সমভূমি। ঠিক আছে, উত্তরের সমভূমি তরাই অঞ্চলের দক্ষিণ থেকে গঙ্গা নদীর উত্তর তীর পর্যন্ত, গঙ্গা নদীর উত্তর তীর পর্যন্ত। যদি গঙ্গা এইরকম ভাবে যায়, আমরা জানি কি গঙ্গা ফারাক্কার কাছে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, সেখান থেকে একটা চলে গেছে পদ্মা নেমে বাংলাদেশে, আর একটা ভাগীরথী নেমে ভারতবর্ষে চলে এসছে। তাহলে এই যে গঙ্গার উত্তর তীর তার উপর পর্যন্ত, অর্থাৎ উত্তরে পার্বত্য অঞ্চল, তারপরে যে অংশটা উত্তরে পার্বত্য অঞ্চল থেকে শুরু করে গঙ্গা নদী পর্যন্ত, উত্তরে পার্বত্য অঞ্চলের শেষ থেকে গঙ্গা নদীর উত্তর পর্যন্ত, এই অংশটাকে বলা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চল বোঝা গেল বিষয়টা। উত্তরে পার্বত্য অঞ্চল বা জলপাইগুড়ির পর থেকে বা জলপাইগুড়ি থেকে শুরু করে আমরা আসছি কোথায়? মালদা পর্যন্ত। কোথায় আসছি? মালদা পর্যন্ত, কারণ এরপরেই আমরা দেখবো ভাগীরথী যেখানে ঢুকছে মুর্শিদাবাদ, হ্যাঁ কিনা, মুর্শিদাবাদ হয়ে যাচ্ছে, তার উপরে রয়েছে মালদা। তাহলে এই পর্যন্ত, অর্থাৎ মালদা পর্যন্ত যে অংশটা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই অঞ্চলটা নিয়ে হচ্ছে উত্তরের সমভূমি। ওকে, তাহলে বিস্তৃত এটাই। এই অঞ্চল আবার তিনটে উপভাগে বিভক্ত। একটাকে বলা হচ্ছে বারেন্দ্র বা বরেন্দ্র ভূমি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দক্ষিণ ভাগ। মালদহ জেলার পূর্ব ভাগের যে অঞ্চলটি প্রাচীন পলি দ্বারা গঠিত। বরেন্দ্র ভূমি কাকে বলা হচ্ছে? উত্তরের সমভূমি অঞ্চল যেটা প্রাচীন পলি দ্বারা গঠিত। প্রাচীন পলি হলে তাকে আমরা কি বলতাম?
কি বলতাম সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু এগুলো তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, এগুলো ইম্পর্টেন্ট অংশ বলে দিচ্ছি আমি। তাও প্রাচীন যে পলি অঞ্চলটা সেটাকে আমরা বলছি ভাঙর অঞ্চল। প্রাচীন পলিগঠিত অঞ্চল, যেটা আগে একটা সময় নদী প্লাবিত হতো, এখন সেই নদীর গতিপথ পরিবর্তনের জন্য সেই জায়গায় জল এখন যায় না, সেখানে ঘর বাড়ি হয়ে গেছে, বড় বড় গাছপালা হয়ে গেছে, সেই যে অঞ্চল সেটাকে আমরা কি বলছি? ভাঙর অঞ্চল। কি বলছি আমরা? ভাঙর অঞ্চল। বোঝা গেছে বিষয়টা কি? ভাঙর অঞ্চল। আর যেখানে এখনো জল যায়, কাদামাটিযুক্ত এলাকা রয়েছে, ছিপছিপে জল রয়েছে, তাকে আমরা বলি খাদার অঞ্চল। তাই না? মনে পড়েছে কি সবার? সবাই কিন্তু এগুলো মনে রাখবে, ভুললে চলবে না। তাহলে এই যে প্রাচীন পলি দিয়ে যে জায়গাটা তৈরি হয়েছে, সেই প্রাচীন পলিগঠিত এই অঞ্চলটাকে আমরা কি বলছি? বরেন্দ্রভূমি। কি বলছি? বরেন্দ্রভূমি। তারপরে যে অংশটা রয়েছে সেটাকে বলছি দিয়ারা। কোন অঞ্চলটা? না, মালদহ জেলার পশ্চিম দিকে কালিন্দী নদী বয়ে গেছে। এই কালিন্দীর দক্ষিণ ভাগে নবীন পলিগঠিত ভূভাগ যেটা দিয়ার। তাহলে অবস্থান হিসেবে কি আমাদের প্রশ্ন হিসেবে কি পড়তে পারে? অবস্থান কি পড়বে? কোথায় অবস্থান? না, বলবে উত্তরের সমভূমি অঞ্চলের নবীন পলিগঠিত অঞ্চলকে কি নামে পরিচিত? দিয়ে অপশন দিয়ে দিল দিয়ারা, বরেন্দ্রভূমি কিংবা তাল। উত্তর করবে দিয়ার। যদি বলে প্রাচীন পলিগঠিত অঞ্চল, সমভূমি অঞ্চল, তাকে কি বলবে? বরেন্দ্র ভূমি। কি বলবে? বরেন্দ্র ভূমি। তাল কি রয়েছে? তাল কথাটির অর্থ হচ্ছে হ্রদ বা জলাভূমি। হ্রদ বা জলাভূমি। মালদহ জেলার কালিন্দী ও মহানন্দা নদীর মধ্যবর্তী এলাকা, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলা এবং শিলিগুড়ির দক্ষিণ ভাগে কোথাও কোথাও নিম্নভূমি আছে যেখানে জল সঞ্চয় হয়ে থেকে যায়। এই অঞ্চলগুলিতে প্রায়শই বন্যা হয়। বন্যার জল নিম্নভূমিতে তাল সৃষ্টি করে। এই যে বন্যা হচ্ছে, বন্যার জল জমে যাচ্ছে কিছু কিছু এলাকায় প্লাবিত হয়ে, যেখানে একটু গামলার মতো আছে, মাটি বা গামলার মতো এলাকা আছে, নিচু ভূমি, সেখানে জল জমে যাচ্ছে। সেই যে জল জমে খানিকটা ছোট ছোট হ্রদের সৃষ্টি করছে, সেইটাকে আমরা কি বলছি? তাল। কি বলছি? তাল। নেক্সট দেখো, সমভূমি অঞ্চলে বাকি বরেন্দ্রভূমি, এটা তো হলো। নেক্সট হচ্ছে দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চল। এর আগে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে কিন্তু উত্তর ভাগের সমভূমি অঞ্চল। কেমন? সমভূমি অঞ্চল আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে দুটো সমভূমিকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি, উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ বলতে উত্তরে পার্বত্য অঞ্চলের নিচে যে অংশটা উত্তরবঙ্গ, অর্থাৎ শিলিগুড়ি, আমাদের জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এটা হচ্ছে উত্তরবঙ্গ বলা হয়, উত্তরবঙ্গের সমভূমি। আর এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের সমভূমি। দক্ষিণবঙ্গের সমভূমিতে আমরা কি পড়বো? রাঢ় অঞ্চল পড়বো। কি পড়বো? রাঢ় অঞ্চল। পশ্চিমের মালভূমি অঞ্চল এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী যে সমভূমিটি তাকে রাঢ় বলা হয়, রাঢ় অঞ্চল নামে পরিচিত। তাহলে পশ্চিমের মালভূমি অঞ্চল এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী। পশ্চিমে কি রয়েছে? মালভূমি। মালভূমি অঞ্চল আমরা কি কি পড়লাম? বাঁকুড়া পড়লাম, পুরুলিয়া পড়লাম, ঝাড়গ্রাম পড়লাম, পশ্চিম মেদিনীপুর পড়লাম, পশ্চিম বর্ধমান পড়লাম। তাহলে এইসব জায়গার উত্তর অংশ থেকে শুরু করে আমরা চলে যাব কোথায়? ভাগীরথী নদী পর্যন্ত। ভাগীরথী মুর্শিদাবাদের ভিতর দিয়ে এসছে। তাহলে সেই তার মধ্যেকার সমভূমিকে আমরা বলছি রাঢ় সমভূমি, রাঢ় অঞ্চল। লাল মাটি দিয়ে তৈরি বলেই এই রাঢ় নামকরণ হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাঢ় নামকরণের কারণ কি? কারণ এই যে সমভূমি অঞ্চল, এখানে বেসিক্যালি লাল মাটি পাওয়া যায়। কি মাটি পাওয়া যায়? লাল মাটি পাওয়া যায়। এই লাল মাটির উপস্থিতির জন্য এই অঞ্চলটাকে আমরা কি বলি? রাঢ় অঞ্চল। কি বলা হচ্ছে? রাঢ় অঞ্চল। ওকে, সাঁওতালি শব্দ রাঢ়, আর অর্থ হচ্ছে পাথুরে জমি। এই শব্দ থেকে রাঢ় শব্দটি এসছে। মুর্শিদাবাদ জেলার পশ্চিম অংশ, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম জেলার পূর্বাংশ, পশ্চিম মেদিনীপুর জেলার এই সমভূমির অন্তর্গত। বোঝা গেল? তাহলে রাঢ় অঞ্চল কোনটা? রাঢ় অঞ্চল হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের উত্তর অংশ আমরা বলতে পারি, পশ্চিম মেদিনীপুরের উত্তর অংশ, মুর্শিদাবাদ জেলার পশ্চিম অংশ, মুর্শিদাবাদ জেলার পশ্চিম অংশ, কারণ পূর্ব দিকে আমরা জানি ভাগীরথী চলে গেছে, তাহলে ওই দিকটা সমভূমি অঞ্চল। তাহলে এই যে অংশটা বাকি নদী থেকে শুরু করে আমাদের মালভূমি অঞ্চলের আগে পর্যন্ত অংশটা, সেটা মুর্শিদাবাদের পশ্চিম অংশ হচ্ছে। আর পুরো বাঁকুড়া জেলা, বর্ধমান, বর্ধমান মানে কি এখন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দুটো ভাগ হয়ে গেছে, সেটা পুরোটা রয়েছে। বীরভূম জেলার পূর্ব অংশ, বীরভূম জেলার পূর্ব অংশে রয়েছে সমভূমি। বীরভূম জেলার পশ্চিম দিকে খানিকটা মালভূমি অঞ্চল রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার এই সমভূমির অন্তর্গত।
এরপর দেখবো আমরা গাঙ্গেয় বদ্বীপ সমভূমি। গাঙ্গেয় বদ্বীপ সমভূমি কোথায় পাওয়া যাবে? মুর্শিদাবাদ জেলায় পূর্ব অংশ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এগুলোতে পাওয়া যাবে। এই যে গাঙ্গেয় বদ্বীপ সমভূমি, এটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ আর একটা সক্রিয় বদ্বীপ। আমরা বলবো মৃতপ্রায় আর পরিণত বদ্বীপ আর সক্রিয় বদ্বীপ, তিনটে অংশে ভাগ করবো বেসিক্যালি। একটাকে বলছি আমরা মৃতপ্রায়, মানে সেখানে আর নদীর ক্ষয়কার্য সঞ্চয় কার্য কিছুই চলে না। আরেকটাকে আমরা বলছি পরিণত বদ্বীপ, এটাও পরিণত হয়েছে, একটা সময় ক্ষয়কার্য চলতে এখন পরিণত হয়েছে, বদ্বীপ গঠনের কাজ কমপ্লিট হয়ে গেছে। সক্রিয় বদ্বীপ বলতে এখনো কন্টিনিউয়াসলি বদ্বীপ গঠনের কাজ চলেছে, তার জন্যই তো নিউমুর বা পূর্বাশা বা তালপট্টির মতো দ্বীপ তৈরি হচ্ছে, জম্বু দ্বীপের মতো দ্বীপ তৈরি হচ্ছে, হ্যাঁ কিনা? তাহলে এগুলো কোথায় হচ্ছে? গঙ্গার একেবারে নিম্ন গতিতে। বোঝা গেল? তাহলে একটাকে বলা হয় মরিবান ডেল্টা, মৃতপ্রায় বদ্বীপ বলা হয়, মৃতপ্রায় বদ্বীপ। এই মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলটা কোথায় রয়েছে? মুর্শিদাবাদ, নদিয়া, এই দুটো জেলার যে সমভূমি তাকে মৃতপ্রায় বদ্বীপ সমভূমি নামে পরিচিত। কারণ পূর্বে এই অঞ্চলের নদীগুলি বদ্বীপ গঠনের কাজে সক্রিয় ছিল, কিন্তু বর্তমানে ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তন হওয়ার ফলে অধিকাংশ নদী যেটা হচ্ছে মজে গেছে, এই অঞ্চল দিয়ে আর কখনো জল প্রবাহিত হয় না। এই অঞ্চলকে কি বলা হয়? বাগড়ি। এটা কিন্তু তোমরা মনে রাখবে, বাগড়ি বলা হয়। কি বলা হয়? বাগড়ি। বাগড়ি বলা হচ্ছে। বাগড়ি মানে কোন অঞ্চলটা তাহলে? মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল, যেখানে একটা সময় ভাগীরথী সেটা নদী বয়ে আসতো, কিন্তু পরবর্তীকালে নদী তার গতিপথ পরিবর্তন করার কারণে এখানে নিম্নভূমি হিসাবে থেকে গেছে। বাট সেখানে আর আগে বদ্বীপ টদ্বীপ গঠিত হয়েছে, কিন্তু এখন আর বদ্বীপ টদ্বীপ কিছুই গঠন হয় না, সেখান থেকে জলই যায় না, তো আর বদ্বীপ গঠন হবে কি করে? সেই অঞ্চলটাকে কি বলা হচ্ছে? বাগড়ি। মানে সেখানে এখন গড়ে গড়ে যাওয়া যায়, সেখানে গড়ে গড়ে যেতে পারবে, শুকনো হয়ে গেছে, গড়ে গড়ে যেতে পারবে, সেই জন্য বলা হচ্ছে বাহ গড়াগড়ি দাও, বাগড়ি। বোঝা গেল? আর একটাকে বলা হচ্ছে আমরা পরিণত বদ্বীপ। পরিণত বদ্বীপ মানে সেখানে এখনো নদী প্রবাহিত হচ্ছে ঠিকই, কিন্তু বদ্বীপ গঠন হচ্ছে না, পরিপূর্ণ বদ্বীপ অলরেডি গঠন হয়ে গেছে, কমপ্লিট। দক্ষিণ চব্বিশ পরগনা, মধ্য ও উত্তরাংশ, উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তরাংশ, সমগ্র কলকাতা, হুগলি, হাওড়া, বর্ধমান জেলা পরিণত বদ্বীপ সমভূমি নামে পরিচিত। এই জেলাগুলিতে বদ্বীপ গঠনের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। ওকে, সক্রিয় বদ্বীপ বা অ্যাক্টিভ ডেল্টা কাকে বলা হচ্ছে? দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ পূর্ব অংশ, উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণ অংশ প্রচুর পরিমাণে পলি সঞ্চয় করে বদ্বীপ গঠনের কাজ চলছে বলে এই অঞ্চলকে বলা হয় সক্রিয় বদ্বীপ। বুঝতে কারোর অসুবিধে আছে কি? সক্রিয় বদ্বীপ মানে এখনো চলছে বদ্বীপ গঠনের কাজ, অর্থাৎ পলিমাটি কে সঞ্চয়ের কাজ এখনো চলছে। কারণ আমরা নদীর কাজ যখন পড়েছিলাম, আমরা পশ্চিম বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী, এই কথাগুলো যখন বলেছিলাম, তোমাদেরকে আমি বলেইছিলাম যে পশ্চিম বাহিনী নদী যেগুলো, সেগুলো কিন্তু বদ্বীপ গঠন করে না। কি করে? এস্চুয়ারি গঠন করে, তার মুখটা হাঁ আকৃতির হয়, খোলা আকৃতির হয়, তাই না? আর যদি পূর্ব দিকের বা পূর্ব বাহিনী নদীর কথা ভাবি, সেই পূর্ব বাহিনী নদী কি করছে? আর চলতে পারছে না, বহু দূর থেকে আসছে, হেলে দুলে কোনো রকমে চলছে। ফলে ওই দূর দূরান্ত থেকে যে সকল কাটিং ফাটিং করে নিয়ে এসছে, সেগুলো নিয়ে এসে কি হেলে দুলে চলতে চলতে কি হচ্ছে? খানিকটা করে রেখে দিয়ে চলে যাচ্ছে, ফলে বদ্বীপ গঠন হচ্ছে। আর যতটা থাকছে সমুদ্রে যখন মিশছে, তখন কোয়াগুলেশনের কারণে, তঞ্চনের কারণে সেইখানেই থিতিয়ে পড়ছে, গড়ে পড়ে যাচ্ছে। বোঝা গেল? তাই বদ্বীপ গঠন হচ্ছে। তাহলে এই গেল বদ্বীপ গঠনের কাজ। এরপরে কি রয়েছে? উপকূলের বালিময় সমভূমি। উপকূলের বালিময় সমভূমি কোথায় পাবে তোমরা? একটু তোমরা নিজেরাই যদি ধারণা করো, উপকূলের বালিময় অঞ্চল, এটা কি আলাদা করে বোঝানোর দরকার আছে? উপকূলে বালি থাকবে না তো কি থাকবে? মাটি থাকবে। মাটি থাকবে, তার উপরে বালি থাকবে, ঠিক আছে? উপকূলের বালি, পূর্ব মেদিনীপুরের বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল উপকূলের বালিময় সমভূমি বা বালিয়াড়ি নামে পরিচিত। শুধু পূর্ব মেদিনীপুর বললে হবে না, এখন দক্ষিণ চব্বিশ পরগনা তোমরা যদি বকখালি বেড়াতে যাও, দেখবে বহুদূর পর্যন্ত চর পড়ে গেছে, শুধু বালি আর বালি, চারিদিকে শুধু বালি উড়ে বেড়াচ্ছে। বকখালি যদি বেড়াতে যাও তোমরা দেখতে পাবে। তাহলে এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে উপকূলের বালিময় অঞ্চল, বালিয়াড়ি বলা হচ্ছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সুন্দরবন, বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়। কেমন? সুন্দরবন অঞ্চল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণাংশে সুন্দরবন অবস্থিত। আমি তোমাদেরকে বলেইছিলাম যে ভারতবর্ষে সুন্দরবনের অংশটা অনেকটাই কম, বেশিরভাগ অংশটা চলে গেছে বাংলাদেশে, বেশিরভাগ অংশটা বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে গেছে।
পলিগঠিত নিচু সমতল ভূমি, কর্দমাক্ত ও লবণাক্ত জলভূমি, জালের মতো ছড়ানো অসংখ্য শাখা নদী, দ্বীপ, চর, খাড়ি ইত্যাদি অঞ্চলের এই অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ওই যে তোমাদেরকে বললাম আস্তে আস্তে হেলে দুলে চলছে, এদিকে বেঁকে যাচ্ছে, ওদিকে বেঁকে যাচ্ছে, এইভাবে কি চলছে কোন রকম ভাবে গিয়ে কি করছে, অত বড় একটা নদী ছোট 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 ধারায় বিভক্ত হয়ে গেছে। প্রচুর নদী, মাতলা, গোসাবা, বিদ্যাধরী, হ্যাঁ সে বলে শেষ করা যাবে না, এরকম প্রচুর নাম আছে। তো এই হচ্ছে সেই সুন্দরবন, এবং সেই যে পলি সঞ্চয় হয়েছে সেখানে সব গাছ হয়েছে, সুন্দরী, গরান, গেওয়া, এই ধরনের বিভিন্ন লবণাম্বু উদ্ভিদ, যে সকল গাছে শ্বাসমূল দেখা যায়, এই ধরনের গাছ সেখানে হচ্ছে। এই সুন্দরী গাছের নাম অনুসারেই কিন্তু এই বনের নাম সুন্দরবন। তাহলে এর বৈশিষ্ট্য কি? কাদা কাদা জায়গা হবে, বালি বালি জায়গা, পলি পলি জায়গা, সেখানে কি এই গাছগুলো হবে, সুন্দর গরান গেওয়া, এদের শ্বাসমূল নিচ থেকে মাটি থেকে মূল আবার মাটি ফুঁড়ে উপর দিকে উঠে বাতাস থেকে সরাসরি অক্সিজেন সংগ্রহ করে নিচ্ছে, শ্বাসমূল বলা হয়। তাহলে এটা সুন্দরবনের বৈশিষ্ট্য। সুন্দরবনে কে থাকে তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো না তারা কমেন্ট করে জানাবে। সুন্দরবনের যেটা সব থেকে বেশি ফেমাস, সুন্দরী গাছ ছাড়া সব থেকে বেশি ফেমাস, যার একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, ইউনিকনেস আছে, সেটা কি? আর সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা ন্যাশনাল জায়গা করে নিয়েছে, জাতীয় বিষয় হিসেবে জায়গা করে নিয়েছে। তোমরা কমেন্ট করে প্রত্যেকে জানাবে। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। টাটা।